তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করি আমাদের পর্ব 13। গুরুত্বপূর্ণ টপিকের ঠাসা একটা টপিক, একটা লেকচার হবে এটা। আচ্ছা, প্রথমত আমরা শুরু করব আমাদের পাল্লা বৃদ্ধি থেকে। তো তোমরা আমার ক্লাসে অনেকবার অ্যামিটার, ভোল্টমিটার এই নামগুলো শুনছো, যে ভাই আমরা অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপি, ভোল্টমিটার দিয়ে আমরা ভোল্টেজ মাপি দুইটা জায়গার। আচ্ছা, তো তারও আগে তোমরা একটা নাম শুনছিলা প্রথম দিকে, গ্যালভানোমিটার। যখন আমি কথা বলতাম তোমাদের হুইটস্টোন ব্রিজ নিয়ে, যারা আমার হুইটস্টোন ব্রিজের ক্লাসটা করোনি একটু করে নিও। হুইটস্টোন ব্রিজ মনে আছে? হুইটস্টোন ব্রিজ খুবই দরকারি, আজকের ক্লাসে অত্যন্ত পরিমাণে লাগবে হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজে মাঝখানের যে ব্রিজটা ছিল বা তারটা ছিল, তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হইতো না সাম্যাবস্থায়, মনে আছে কি না? তো তড়িৎ প্রবাহ আছে নাকি নাই এটা বোঝার জন্য আমরা একটা গ্যালভানোমিটার ইউজ করতাম, মনে আছে? তাই বলেছিলাম গ্যালভানোমিটার। এটা দেখতে এইরকম। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে কোনো একটা জায়গায় তড়িৎ প্রবাহ আছে নাকি নাই এইটা বোঝানো। কোন একটা জায়গায় তড়িৎ প্রবাহ আছে নাকি নাই, থাকলে কোন দিকে, এইটা বোঝানো হচ্ছে গ্যালভানোমিটারের কাজ। তড়িৎ প্রবাহ কতটুকু, কম নাকি বেশি, মান কত, এগুলো বোঝানো গ্যালভানোমিটারের কাজ না। গ্যালভানোমিটার শুধু ডানে আর বামে দেখাইতে পারে যে তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে নাকি যাচ্ছে না। এটাকে বলে বিক্ষেপ। সে ডানে বামে বিক্ষেপ করে দেখায় তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে, যদি না থাকে তাহলে সে কোনো বিক্ষেপ দেখায় না। এটা হচ্ছে গ্যালভানোমিটারের কাজ। সো গ্যালভানোমিটার শুধুমাত্র অস্তিত্ব প্রকাশ করে। গ্যালভানোমিটার কি করে? গ্যালভানোমিটার শুধুমাত্র কারেন্টের অস্তিত্ব নির্ণয় করে, যেটা আছে নাকি নাই। বাট কতটুকু কারেন্ট এইটা তুমি মাপতে পারবে না গ্যালভানোমিটার দিয়ে। সো কারেন্টের যে মান, এইটা আসলে গ্যালভানোমিটার দিয়ে মাপা যায় না। মান তুমি মাপতে পারবা না। কি মাপতে পারবা? আছে নাকি নাই, অর্থাৎ অস্তিত্ব। থাকলে বলবে হ্যাঁ ভাই কারেন্ট আছে, না থাকলে বলবে না ভাই কারেন্ট এখানে নাই। আচ্ছা, এখন ওইটি এসিটা দিয়ে আমার মানে ক্যামেরা অফ হয়ে যাবে, তখন তোমরা রংধনু দেখবা, পরে ক্লাসে বলবো ভাই কিছু দেখা যায় না। ঠিক আছে, এখন গ্যালভানোমিটার সবসময় সিরিজ কানেকশনে যুক্ত থাকে, তাই না? গ্যালভানোমিটার যে একটা তারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, বা একটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে নাকি যাচ্ছে না, এটা মাপার জন্য আমরা তারের সাথে গ্যালভানোমিটারটা সিরিজে কানেক্ট করে দিই। সিরিজে কেন কানেক্ট করা হয় বলতে পারবা? সিরিজে তোমাদের মনে আছে কিনা, আমরা বলেছিলাম যে সিরিজ কানেকশনে কারেন্ট সেম থাকে, মনে পড়ে? সিরিজ কানেকশনে কারেন্ট সেম থাকে, আর প্যারালাল কানেকশনে ভোল্টেজ সেম থাকে। তো আমি যেহেতু কারেন্টের অস্তিত্ব মাপতে চাই, আমার এমন একটা কানেকশন দরকার যে কানেকশনের মধ্যে তারের মধ্যেও যে পরিমাণ কারেন্ট যাবে, আমার গ্যালভানোমিটারের মধ্যেও যেন সেই পরিমাণই কারেন্ট যায়। এই কারণে কারেন্ট যেন সেম থাকে, এই কারণে আমি সিরিজে কানেকশন দেই সব কিছুকে। যেমন ভোল্টমিটার ভোল্টেজ মাপে। ভোল্টেজ সেম থাকে কখন? ভোল্টেজ সেম থাকে প্যারালাল কানেকশনে। তো আমরা ভোল্টমিটারকে তোমরা দেখবা প্যারালাল কানেকশন দেই। অ্যামিটার মাপে হচ্ছে কারেন্ট সেম থাকে কোনটাতে? সিরিজে। এই জন্য আমরা অ্যামিটারকেও সিরিজে কানেক্ট করি, যেন যন্ত্রের মধ্যে যতটুকু কারেন্ট যাচ্ছে মূল সার্কিটে ততটুকু কারেন্ট যায়। ওকে, আচ্ছা, যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয়। তো বিক্ষেপ মানে আমি কি বলেছিলাম, যে ডানে বামে লাফালাফি করা বা সরে যাওয়া। যদি লাফালাফি করে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তার মানে এটার মধ্যে কারেন্ট আছে, যদি লাফালাফি না করে তাহলে আমি বুঝবো যে না, তার মানে এর মধ্যে কারেন্ট নাই। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের গ্যালভানোমিটার নিয়ে চেয়ে বেশি আমাদের কিছু বলার আসলে নাই। আমাদের মূল কথা শুরু হোক অ্যামিটার থেকে, যেটা সবচেয়ে বেশি তোমরা ইউজ করো এবং করবা এক সময় যদি তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো। অ্যামিটার, ভোল্টমিটার এগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো অ্যামিটার এটা হচ্ছে আই পরিমাপ করে, তাই না? কারেন্ট পরিমাপ করে। অ্যামিটার হচ্ছে কারেন্ট পরিমাপ করে। তুমি চিন্তা করতে পারো কারেন্টের একক হচ্ছে অ্যামিটার, সেখান থেকে আসে অ্যামিটার। সো অ্যামিটার হচ্ছে আমার কারেন্ট পরিমাপ করে, আই পরিমাপ করে। এটা আই পরিমাপ করে, বুঝছো? এটা হচ্ছে আই পরিমাপ করে বা কারেন্ট পরিমাপ করে। তো অ্যামিটারটা এরকম গ্যালভানোমিটারের মতোই দেখতে, বাট এইটা যত বেশি কারেন্ট হয় তত বেশি এই কাঁটাটা বিক্ষেপ দেয়। যত বেশি কারেন্ট হবে এইটা তত বেশি বিক্ষেপ দিবে, বুঝছো? সো আজকালকার অ্যামিটারগুলোতে উপরে এরকম নাম্বারিং করা থাকে, যে কত, যদি এখানে 40-এ যায় তাহলে 40 অ্যাম্পিয়ার, 50-এ গেলে 50 অ্যাম্পিয়ার। বাট আমরা কিছুক্ষণ পরে দেখবো যে এই নাম্বারটা ম্যানিপুলেট করা যায়। তুমি ইচ্ছা মতো এই নাম্বারগুলো তোমার সার্কিটে সেট করে ফেলতে পারবা, পাল্লা বৃদ্ধি আমরা যেটাকে বলি। সো কাঁটাটা যত বেশি বিক্ষেপ দিবে তত বেশি কারেন্ট। অল্প বিক্ষেপ দিল, হচ্ছে না, অল্প, তার মানে অল্প কারেন্ট।
অনেক বিক্ষেপ দিল, তার মানে অনেক পরিমাণ কারেন্ট, বুঝছো? সো এখানে কারেন্টের পরিমাণটা বোঝা যায় অ্যামিটারের মাধ্যমে। গ্যালভানোমিটারে কারেন্টের পরিমাণ বোঝা যায় না, শুধু অস্তিত্ব। এখানে অস্তিত্ব বুঝতে পারবা, এখানে তুমি কারেন্টের পরিমাপটাও বুঝতে পারবা। সো অ্যামিটারকে অবশ্যই আমরা সিরিজ কানেকশন দিব, কারণ সিরিজ কানেকশনে কারেন্ট সেম থাকে। যেহেতু আমি কারেন্টই মাপতেছি, আমি অবশ্যই চাই যে সার্কিটে যে পরিমাণ কারেন্ট আছে আমার যন্ত্রের জন্য সেম পরিমাণ কারেন্ট থাকে, সেম পরিমাণ কারেন্ট শুধু সিরিজেই থাকে। এই জন্যে আমার সার্কিটের সাথে, ধরো আমি এই তারের মধ্যে কারেন্ট মাপতে চাই, আমি অ্যামিটারটাকে সিরিজে লাগাই দিই, সার্কিটের সাথে সিরিজে লাগাই দিই, যেন সেম পরিমাণ কারেন্ট অ্যামিটারের মধ্যে দিয়েও যায়। মনে রাখতে হবে অ্যামিটারের যে রেজিস্ট্যান্স, এটার যে আর, এই আরটা খুবই কম হয়। কেন কম হবে? দেখো, এটার যদি রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায় তাহলে কারেন্টের মানটা কমে যাচ্ছে না? আর আসলে পুরো সার্কিটে ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আমি এখানে একটা অ্যামিটার লাগাইছি 100 ওহমের, তাহলে চিন্তা করো পুরো সার্কিটের রোধই কিন্তু বেড়ে গেল অনেক, তখন পুরো সার্কিটের কারেন্টই কমে যাবে। রোধ বেড়ে গেলে কারেন্ট কমে যায় না? তো আমার তো কারেন্টের কোনো কিছু পরিমাপ চেঞ্জই করা যাবে না, কারেন্ট যেন আগে যেরকম ছিল অ্যামিটার লাগানোর পর সেম থাকে, এটা আমার চাহিদা। তো অ্যামিটার লাগানোর আগে ধরো আই কারেন্ট, যদি আমি অনেক বেশি রোধ লাগাই দেই, বেশি বাধা দিয়ে দিই কারেন্টে, কারেন্ট প্রবাহে বাধা দিলে কারেন্ট প্রবাহ তো কমে যাবে। এই জন্য আমি এখানে একটা অল্প রোধের অ্যামিটার দিই, অ্যামিটারকে অল্প রোধের বানানো হয় যেন অ্যামিটারের মধ্যে অ্যামিটার লাগানোর পরে সার্কিটে তেমন কোনো চেঞ্জ না হয়, বুঝছো? এই জন্য অ্যামিটারে আমাদের রোধের পরিমাণটা কম হয় এবং সিরিজে লাগানো হয়। তো এটা তুমি দেখবা যে এটা সিরিজে লাগানো হয় এবং এটার যে রোধ, এই রোধ খুবই নগণ্য হয়, মানে খুবই কম হয়, বুঝছো? অত্যন্ত কম হয়, 0.1 ওহম বা 0.5 ওহম বা 1 ওহম, 2 ওহম, এর চেয়ে বেশি হয় না ইউজুয়ালি। এই অ্যামিটারকে আমরা সার্কিটের সাথে সিরিজে লাগাই দিই যেন এই সার্কিটের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে অ্যামিটারেও সেম পরিমাণ কারেন্ট যায়। ওকে, আচ্ছা। আর রোধের পরিমাণটা কম থাকে কেন? কারণ ধরো অ্যামিটার লাগানোর আগে এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল এই সার্কিটের। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন ধরো 5 ওহম, ধরো এটা ধরো 5 ওহম, এটা ধরো তোমার এখানে আছে 30 ভোল্ট, এখানে আছে ধরো 30 ভোল্ট। তাহলে অ্যামিটার লাগানোর আগে কতটুকু কারেন্ট যাবে? ধরো অ্যামিটারটা নাই, তাহলে কতটুকু কারেন্ট যাবে? 5 5 10, এখানে 30 ভোল্ট, তাহলে 30 ভাগ 10 ওহম, তাহলে আমার এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, তাই না? 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। তো ধরো এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট, আমি তো জানি না 3 অ্যাম্পিয়ার, আমি চেক করবো আসলে 3 অ্যাম্পিয়ার কিনা। তো আমি একটা অ্যামিটার ধরো লাগাইছি, এই অ্যামিটারটার রোধ ধরো 5 ওহম, অনেক বেশি। দেখো 5 5 একটা যন্ত্রের সমান, একটা লাইটের সমান হচ্ছে ধরো এটার রোধ। তাহলে এখানে যদি 5 ওহমের একটা রোধ লাগাই দেই অ্যামিটারের মাধ্যমে, তাহলে 5 5 5 15 ওহম, 30 ভোল্ট, 30 ভোল্ট ভাগ 15 ওহম, আমার কারেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে 2 অ্যাম্পিয়ারে। সো হওয়ার কথা 3 অ্যাম্পিয়ার, আমি মাপতে যাচ্ছি 3 অ্যাম্পিয়ার। এমন একটা অ্যামিটার লাগাইছি যার রোধ অনেক বেশি, যার কারণে কারেন্ট কিন্তু কমে 5 অ্যাম্পিয়ার হয়ে গেছে। এই কারণে অ্যামিটারের রোধ রাখতে হয় খুবই কম, অ্যামিটারের রোধ রাখতে হয় খুবই কম, যেমন ধরো 0.1 ওহম। তাহলে দেখো আগে ছিল 3 অ্যাম্পিয়ার, এটা হিসাব করলে হয়তো বা 2.99 সামথিং পাবা। সো অলমোস্ট অ্যাকুরেট আমরা একটা রেজাল্ট পাই অ্যামিটারের মাধ্যমে, বুঝছো? এই জন্য অ্যামিটারের রোধটা আমরা খুবই কম রাখি এবং এটাকে সিরিজে রাখি। অনেক সময় তোমাকে এটা বলে যে, যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে অ্যামিটারের রোধ হচ্ছে 5 ওহম, কারেন্ট কিছুই বলেনি, এবার বলছে তোমাকে এই কারেন্টের মাপটা মাপো, তখন কিন্তু অ্যামিটারের এই 5 ওহম 5 ওহম 5 ওহম সব কিছু ধরে তোমার হিসাব করতে হবে। ভোল্টমিটার, আমরা ভোল্টমিটার নিয়ে যখন পড়াশোনা করি, ভোল্টমিটার জিনিসটা আসলে কি? আমরা অ্যামিটারে দেখছি যে অ্যামিটার যত বেশি বিক্ষেপ দেয় তত বেশি কারেন্ট থাকে, ভোল্টমিটার ইজ অলমোস্ট সেম, যত বেশি ভোল্টেজ থাকে তত বেশি বিক্ষেপ দেয়, সব কিছুই আমাদের বিক্ষেপের মাধ্যমে পরিমাপ করা হয়। সো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ পরিমাপ করে, ঠিক আছে? ভোল্টেজ মাপবে এবং যত বেশি বিক্ষেপ দিবে তত বেশি এটার ভোল্টেজ হবে। সো কোনো একটা জায়গার ভোল্টেজ, ধরো এই জায়গার ভোল্টেজ আমি মাপবো। সো আমি এটার সাথে একটা ভোল্ট মিটার কানেক্ট করে দিব। ধরো এখানে একটা রোধ আছে, এই রোধের দুই পাশের ভোল্টেজ আমি মাপতে চাই। তো যেহেতু ভোল্টেজ প্যারালাল কানেকশনে সেম থাকে, আমি এই রোধের সাথে প্যারালালভাবে একটা ভোল্টেজ লাগাই দিব বা ভোল্টমিটার লাগাই দিব, যেন এই দুই পাশের ভোল্টেজ আরেও যেটা আছে ভোল্টমিটারও যেন সেম থাকে। আচ্ছা, আমরা চাই আরের যে ভোল্টেজটা ভোল্টমিটারের মধ্যে দিয়ে যেন কারেন্ট না যায়, ভোল্টমিটারের মধ্যে দিয়ে যেন কারেন্ট না যায় বা খুবই কম যায়। যেমন ধরো এখান দিয়ে ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, হ্যাঁ ধরে নাও এখানে একটা রোধ আছে, রোধ হচ্ছে 1 ওহমের। আমাকে বলতে পারবা এটার দুই পাশের ভোল্টেজ কত হবে? অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে ধরো 1 ওহম,
তাহলে 1 অ্যাম্পিয়ার 1 ওহম রোধ, তাহলে অবশ্যই ভোল্টেজ কত হবে? কারেন্ট গুণন রোধ, মানে 1 ভোল্ট হবে এটার দুই পাশের ভোল্টেজ। তো আমি এটা মাপার জন্য একটা ভোল্ট মিটার দিয়ে দিলাম। এখন মজার বিষয়, এই ভোল্ট মিটারের মধ্যে, তো এখান থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে আমার। মজার বিষয়, এই ভোল্ট মিটারের মধ্যে আমি ধরে নিলাম এটার রোধ অনেক বেশি না, এটার রোধ হচ্ছে কম। এটার রোধ ধরো 1 ওহম, এটার রোধ ধরো 1 ওহম। তাহলে এখন কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই রোধের মধ্যে দিয়ে যাবে না? 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, এসে দেখবে 1 ওহম 1 ওহম, 1 অ্যাম্পিয়ার কারেন্ট দুইটা রাস্তায় ভাগ হয়ে যাবে। এখানে কারেন্টের পরিমাণটা কমে যাবে, ওখানে একটু কারেন্ট চলে যাবে। কারেন্ট যদি কমে যায় তাহলে এখানে ভোল্টেজটাও কমে যাবে। সো আমি মাপতে যাই ভোল্টেজ কমায় ফেললাম, এটা তো হইল না। আমার তো ভোল্টেজ সেম রাখতে হবে, তারপর না আমি মাপবো। সো এই কারণে এটার রোধ অনেক বেশি দেওয়া হয়, এটার রোধ অনেক বেশি দেওয়া হয়। যেমন ধরো 900 ওহম বা ধরো 2000 ওহম, অনেক বেশি, এত বেশি রোধ দেওয়া হয় যে এখানে কারেন্ট খুবই কম যায়। 1 অ্যাম্পিয়ার কারেন্ট পুরাটাই এটার মধ্যে দিয়ে যায়, যার কারণে ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না। এরপরে আমি ভোল্টেজটা মেপে দেখব, ঠিক আছে? সো প্রিকশন কোনটা? সমান্তরালে লাগাইতে হবে, ভোল্টেজ অনেক যেন পরিবর্তন না হয়, এই কারণে আমাকে রোধের মানটা অনেক বেশি দিতে হবে। সো এটাই তোমাকে বলছে যে ভোল্ট মিটার, এটা হচ্ছে ভোল্ট মিটারের কাজ। এটা হচ্ছে সার্কিটের যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা, এটা ভোল্ট মিটার হবে। এবং এটা সমান্তরালে যুক্ত হয়, অবশ্যই অভ্যন্তরীণ রোধ অনেক বেশি হইতে হবে। এটা দেখো সমান্তরালে আমি কানেকশন দিছি এখানে। এই যে এইটার দুই পাশের রোধ আমি ভোল্টেজ আমি মাপলাম, এটার দুই পাশের ভোল্টেজ ধরো ভি আমি মাপতেছি, যার কারণে কি হয়েছে, আমি এটাকে সমান্তরালে কানেকশন দিলাম এবং এটার রোধ অবশ্যই অনেক বেশি হবে, এটার রোধ অবশ্যই অনেক বেশি হবে। বুঝছো? সো এই তিনটা যন্ত্র বুঝতে পারছো, গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার। যদি তিনটা যন্ত্র বুঝতে পারো তাহলে আমাকে জানাও যে বুঝতে পারছি, তাহলে আমি পাল্লা বৃদ্ধিতে চলে যাই। গ্যালভানোমিটার অস্তিত্ব পরিমাপ করে সিরিজে কানেকশন দেওয়া হয় অ্যামিটারের মতোই। অ্যামিটার গ্যালভানোমিটারের পার্থক্য কি? অ্যামিটার তোমাকে বলতে পারে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, গ্যালভানোমিটার এটা বলতে পারে না। তবে অ্যামিটার এটা বলতে পারে না, কারেন্টের যদি দিক চেঞ্জ হয়ে যায় এটা অ্যামিটার বলতে পারে না। কিন্তু গ্যালভানোমিটার কারেন্টের দিক চেঞ্জ হয়ে গেলে বলে দিতে পারে যে এই দিকে কারেন্ট নাকি এই দিকে কারেন্ট নাকি কারেন্ট নাই। দুইটা সেম, দুইটার কাজ আলাদা। ভোল্টমিটার অপরদিকে সমান্তরালে লাগাইতে হয়, রোধ অনেক বেশি হয়। অ্যামিটার গ্যালভানোমিটারে রোধ অনেক কম হয়, সিরিজে লাগাইতে হয়। এই হচ্ছে মূল কথা। সো কয়েকটা কথা মাথায় রাখবা। পয়েন্ট নাম্বার 1, গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের গুরুত্বপূর্ণ কথা কি কি? সিরিজে লাগাবো, অস্তিত্ব প্রমাণ করবে, দিক প্রকাশ করতে পারে, রোধ অনেক কম হবে। অ্যামিটারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা কি? তড়িৎ প্রবাহের মান বলতে পারে, সিরিজে লাগাবো, রোধ অনেক কম হবে। এই তিনটা। আর ভোল্টমিটারের গুরুত্বপূর্ণ কথা কি? ভোল্টেজ মাপতে পারে, সমান্তরালে লাগাবো এবং রোধ অনেক বেশি হবে। একটু লিখে নাও। গ্যালভানোমিটার কারেন্টের অস্তিত্ব প্রকাশ করে, কারেন্টের দিক বলতে পারে কিন্তু মান বলতে পারে না। দুইটা গেল। 3 নাম্বারটা হচ্ছে সিরিজে লাগাবো, 4 নাম্বারটা হচ্ছে রোধ অনেক কম হবে। এই চারটা গ্যালভানোমিটারের বৈশিষ্ট্য। অ্যামিটারের বৈশিষ্ট্য: সিরিজে লাগাবো, রোধ কম হবে এবং তড়িৎ প্রবাহের মান বলতে পারে। এই তিনটা অ্যামিটারের বৈশিষ্ট্য। ভোল্টমিটারের 3টা বৈশিষ্ট্য এমসিকিউতে আসতে পারে, এগুলো এমসিকিউতে আসবে, তাই বলছি লিখে রাখ। ভোল্টমিটার সমান্তরালে লাগাবো, রোধ অনেক বেশি হবে, ভোল্টেজের মান মাপতে পারে। পারভেজ ভাই, আপনার নাম কি? পার্থ, তুমি কোন এলাকায় থাকো? মানে আমি সেই এলাকায় যাই খোঁজ নিতাম যে বাংলাদেশে মাদক নিষিদ্ধ হইল, কিন্তু তোমার এলাকায় মাদকের এত কারবার কিভাবে হচ্ছে? তোমার এলাকায় মানে মাদকের পরিমাণটা বেড়ে গেছে। তুমি কি বাই চান্স কুষ্টিয়ার দিক থাকো নাকি, অথবা অন্য কোনো জায়গায় থাকো নাকি? ভিতে কেন রোদ বেশি দিতে হয়? ভিতে রোদ বেশি দিতে হয় কারণ আমি বললাম না যে রোদ যদি কম হয় তাহলে ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে মানে কি, অন্য জায়গায় কারেন্টের মান কমে যাবে। কারেন্টের মান কমে গেলে ভোল্টেজও কমে যাচ্ছে না? তো ভোল্টেজ কমে গেলে কেমনি কি ভাই? তুমি রোগীর, হ্যাঁ, কিডনির অপারেশন করতে যায় রোগীকে মাইরেই ফেলাইছো, তাহলে তো হইলো না। তুমি ভোল্টেজ মাপতে যায় ভোল্টেজ চেঞ্জ করে ফেলছো, তো হইলো না। তোমার আগে তো রোগীকে সুস্থ, মানে যেন যেই কন্ডিশনে আছে আরও খারাপ যেন না হয়,
এরপরে তুমি চিকিৎসা করো। সো ভোল্টেজ মাপতে আসছো, ভোল্টেজ তুমি আসার কারণে ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে, এটা তো হবে না। সো ভোল্টেজ যেন চেঞ্জ না হয়, এটার জন্য কারেন্ট চেঞ্জ না হওয়াটা জরুরি। কারেন্ট যেন রোধের মধ্যে চেঞ্জ না হয়, এজন্য ভোল্ট মিটারে ভোল্টেজ আমি রোধ অনেক বেশি দিয়ে দিই, যেন কোনো কারেন্ট এদিকে না আসে, রোধের মধ্যেই সব কারেন্ট থাকে, আগের মতো যেন ভোল্টেজটা থাকে, বুঝছো? এই আচ্ছা, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করব। অনেক সময় দেখা যায় তুমি অ্যামিটার একটা কিনে নিয়ে আসছো বাজার থেকে। এখন তুমি তো বোকা শোকা, যেমন পার্থর মতো হইতে পারো, তুমি হচ্ছে ওই কি রাজবাড়ি ওর বাসা, আচ্ছা রাজবাড়ি, তো পার্থর মতো তোর মাথায় একটু সমস্যা আছে, তোমার একটা সার্কিট যেখানে 30 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে বা 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তুমি কি করছো, তুমি এমন একটা অ্যামিটার নিয়ে আসছো যেটা 1 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট মাপতে পারে না, বুঝছো? তো তুমি সার্কিটে তোমার কারেন্ট যাবে 10 অ্যাম্পিয়ার ধরো, এবং তুমি এমন একটা অ্যামিটার নিয়ে আসছো যেটা 1 অ্যাম্পিয়ারের বেশি মাপতেই পারে না। 1 অ্যাম্পিয়ার অনেক কম হয়ে যায়, ধরো 10 অ্যাম্পিয়ারের বেশি মাপতে পারে না, তোমার সার্কিটে আছে 100 অ্যাম্পিয়ার। এক্ষেত্রে তুমি একটা বিপদে পড়লা, তোমাকে এই বিপদ থেকে আমি তোমার পারভেজ হয়ে বাঁচাবো। দেখো, ধরো সার্কিটটা এরকম যে একটা তার, এই তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ হচ্ছে 10 অ্যাম্পিয়ার, বুঝছো? এই 10 অ্যাম্পিয়ার তোমার যন্ত্র মাপতে পারে, 10 অ্যাম্পিয়ার তোমার যন্ত্র মাপতে পারে। তুমি একটা অ্যামিটার নিয়ে আসছো, অ্যামিটারটা কীরকম হয় বলো তো? এই যে অ্যামিটারটার দুইটা প্রান্ত থাকে, যে এই প্রান্তে একটা কানেকশন, এই প্রান্তে একটা কানেকশন, ঠিক আছে? তুমি দিলা যে একটা তার 10 অ্যাম্পিয়ার আসলো, এদিক দিয়ে 10 অ্যাম্পিয়ার বের হয়ে গেল। অ্যামিটারের রোধ অনেক কম হয়, এটার রোধ অনেক কম, খুবই কম, এই কারণে কারেন্টের তেমন একটা পরিবর্তন হয় না, তাই না? আচ্ছা, আগেও 10 অ্যাম্পিয়ার থাকবে, অ্যামিটার লাগানোর পরও 10 অ্যাম্পিয়ার থাকবে, কারণ অ্যামিটার লাগানোর কারণে নতুন করে তেমন একটা রোধ যুক্ত হয় নাই। আচ্ছা, এখন অ্যামিটারগুলো তোমরা দেখবা সবগুলো যন্ত্রে এরকম একটা বিক্ষেপক থাকে। তুমি খেয়াল করে দেখো, সবগুলো যন্ত্রে একটা বিক্ষেপক থাকে। এই যে এই যে এরকম একটা বিক্ষেপক, গোল একটা হুইল থাকে, তাই না? যেটা দেখায় যে তড়িৎ প্রবাহ কতটুকু হচ্ছে, তড়িৎ প্রবাহ কতটুকু হচ্ছে। তো এটা একদম অ্যাকুরেট এরকম হবে না। ধরো ধরো এটা আমি একটু সুন্দর করে যদি আমি একটু আঁকাই, একটু চিত্রকর্ম যে একটু সুন্দর করি, ধরো এই যে এইরকম, ঠিক আছে? আচ্ছা, যখন 10 অ্যাম্পিয়ার যায়, এই যন্ত্রটা মাপতেই পারে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত, এই যন্ত্রটা মাপতেই পারে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। যখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা একদম ফুল দেখায়, একদম ফুল দেখায়, বুঝছো? ধরো 10টা দাগ দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। যখন 10 অ্যাম্পিয়ার যায়, সে একদম 10 দেখায়। আচ্ছা, যদি 10 অ্যাম্পিয়ার না যায়, যদি এইখানে 9 অ্যাম্পিয়ার যায়, তাহলে সে মাপতে পারবে। 9 অ্যাম্পিয়ার গেলেও তখন সে মাপতে পারবে, এটা পারবে না? অবশ্যই পারবে। যদি কোনো কারণে তোমার সার্কিটে 10 অ্যাম্পিয়ারের জায়গায় 9 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সে খুব সহজেই মাপতে পারবে। 10 অ্যাম্পিয়ারের জায়গায় ধরো এখানে তোমার যাবে 9 অ্যাম্পিয়ার, সে খুব সহজেই মাপতে পারবে। 10 অ্যাম্পিয়ারের জায়গায় ধরো আসতেছে তোমার 9 অ্যাম্পিয়ার, বা ধরো আরও কম দেই, ধরো 5 অ্যাম্পিয়ার, বা ধরো 4 অ্যাম্পিয়ার, আসতেছে 4 অ্যাম্পিয়ার বের হয়ে চলে গেল। তাহলে সে কোথায় দেখাবে? সে 4-এর এখানে দাগ দেখাবে, তাই না? 4-এর এখানে দাগ দেখাবে যে ভাই আপনার কিন্তু 4 অ্যাম্পিয়ার যাচ্ছে কারেন্ট। তোমাকে বলতে পারবে এখন পর্যন্ত তোমার যন্ত্র খুব ভালো মতো কাজ করতেছে, কিন্তু যদি এটার মধ্যে কারেন্টের মান 10 অ্যাম্পিয়ারের বেশি হয়ে যায়, এটার মধ্যে কারেন্টের মান কি হইল? 10 অ্যাম্পিয়ারের বেশি হয়ে গেল, 10 অ্যাম্পিয়ারের বেশি হয়ে গেল, ধরো 10 অ্যাম্পিয়ারের বেশি, যেমন ধরো এইখানে হতে পারে 15 অ্যাম্পিয়ার কারেন্ট চলে গেল। কত হতে পারে? ধরো 15 অ্যাম্পিয়ার কারেন্ট চলে গেল। 10 অ্যাম্পিয়ারের বেশি যাচ্ছে না তাহলে? হ্যাঁ, কিন্তু তুমি যে যন্ত্রটা কিনে নিয়ে আসছো, এই যন্ত্রটা 10 অ্যাম্পিয়ারের বেশি মাপতেই পারে না। তখন কি হবে? তখন এইটা এই যে 10-এই যায় আটকে থাকবে, তুমি দেখবে এটা কাঁপতেছে এইভাবে, আরও যাইতে চেষ্টা করতেছে, যাইতে পারতেছে না। তার কারণে কি হয়েছে? তুমি কিন্তু এটা আর মাপতে পারলা না। 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার কাটা কিন্তু এখানে যে আটকে থাকবে, মাপা সম্ভব হচ্ছে না। সো তুমি তখন কি করবা? তোমার কাছে টাকা পয়সাও শেষ, ঠিক অত টাকা পয়সাও নাই তোমার কাছে, তোমার যা করা লাগবে এই যন্ত্র দিয়েই করা লাগবে। তখন তুমি একটা চোরাই বুদ্ধি ইউজ করবা, যেটাকে আমরা বলি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। মানে একটা সেম অ্যামিটার দিয়ে তুমি তার যে রেঞ্জ বা তার যে সর্বোচ্চ মাপার ক্ষমতা, তার চেয়ে বেশি মাপতে পারবা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার মাধ্যমে। তো তুমি একটা টেকনিক করো, ধরো তুমি 100 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে চাও, তোমার সার্কিটে কোনো কারণে কারেন্টের মান অনেক বেড়ে গেছে, এখন এখন 100 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট তোমার সার্কিটে যাচ্ছে, একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে। এই তারের 100 অ্যাম্পিয়ারও তুমি এখন মাপতে চাচ্ছ,
মাপার জন্য তুমি কিছু টেকনিক অবলম্বন করতে পারো। যেমন তুমি একটা প্ল্যান করলা যে আমি এমন একটা কাজ করব যে যদি এখান দিয়ে 100 অ্যাম্পিয়ারও আসে, তোমরা আঁকাও, আমি কপি করে ফেলি। তুমি একটা প্ল্যান করলা যে যদি এখান দিয়ে 100 অ্যাম্পিয়ারও চলে আসে, 10 অ্যাম্পিয়ারের জায়গায় তুমি এখন কি প্ল্যান করছো যে 10 অ্যাম্পিয়ারে আমার এটা এখন ফুল দেখায়। তুমি একটা কাজ করি, আমি আমার সার্কিটে যদি 100 অ্যাম্পিয়ার আসে, আমি এমন একটা কাজ করব যেন 10 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে যেটা আগে ফুল দেখাইতো, টয়িং ফুল, 100 অ্যাম্পিয়ারের ক্ষেত্রেও এটা ফুল দেখাবে। 90 অ্যাম্পিয়ার হলে 9 দেখাবে, 80 অ্যাম্পিয়ার হলে 8 দেখাবে, 50 অ্যাম্পিয়ার হলে 5 দেখাবে। বুঝছো জিনিসটা? আগে 10 অ্যাম্পিয়ারে 10 দেখাইতো, 4 অ্যাম্পিয়ারে 4 দেখাইতো, এর চেয়ে বেশি দেখাইতে পারতো না, 10-এর চেয়ে বেশি। যত অ্যাম্পিয়ার তত ঘর কাটা দেখাইতো এটা। তুমি চাচ্ছ 100 অ্যাম্পিয়ারে আমাকে 10 দেখাবে, তার মানে 10 কেন দেখাবে? এর মধ্যে দিয়ে অবশ্যই 10 কারেন্ট তুমি পাঠাবা। 100 অ্যাম্পিয়ার আসলে এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার যাবে, বাকি 90 অ্যাম্পিয়ার কই যাবে? তুমি একটা বাইপাস রাস্তা করে দিবা। তুমি এটার সাথে প্যারালালভাবে একটা রোধ তুমি লাগাবা। এইটাকে আমরা বলি শান্ট। এস দিয়ে আমরা প্রকাশ করি। তো আমি একটা রোধ লাগাইলাম, এটা লাগাই লাভটা কি হয়েছে দেখো। তোমার এই যন্ত্র, তার মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার যখন কারেন্ট যায়, তখন সে ফুল 10 নাম্বার কাটা দেখায়, টং 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 10 10 10। তো তুমি প্ল্যান করছো এটা, তুমি তো আমার স্টুডেন্ট, তুমি প্ল্যান করছো এটা যে 100 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায়, তুমি এমন একটা সিস্টেম করবা যে 100 অ্যাম্পিয়ারের জন্য এটা 10 দেখাবে, 100 অ্যাম্পিয়ারের জন্য এখানে 10 দেখাবে। তার মানে 100 অ্যাম্পিয়ার আসলে তুমি চাচ্ছ যে এটার ভিতরে যাবে 10 অ্যাম্পিয়ার, এবং বাকি যে 90 অ্যাম্পিয়ার সেটা কই যাবে? বাকি যে 90 অ্যাম্পিয়ার, সেই 90 অ্যাম্পিয়ার এই শান্টের মধ্যে দিয়ে যাবে। এমন একটা শান্ট তুমি লাগাবা, কারেন্ট 2 ভাগ হয়ে যায় না প্যারালাল কানেকশন দিলে? হ্যাঁ, তো প্যারালাল কানেকশন দিচ্ছ এবং তুমি এমনভাবে এই রোধটা সেট করবা যেন 100 আসলে এখানে যায় 10, এখানে যায় 90। যদি এখানে আসে 90 অ্যাম্পিয়ার, ধরো যদি 100 না এসে এখানে আসে 90 অ্যাম্পিয়ার, বা ধরো 80 অ্যাম্পিয়ার আসলো, যদি এখানে 80 অ্যাম্পিয়ার আসে, যদি এখানে আসে 80 অ্যাম্পিয়ার, তুমি এমনভাবে শান্টটা সেট করবা 80 অ্যাম্পিয়ার আসবে, 80 অ্যাম্পিয়ারই বের হবে। কিন্তু যখন 80 অ্যাম্পিয়ার হবে, তখন এইখানে আসবে 8 অ্যাম্পিয়ার, এইখানে আসবে 8 অ্যাম্পিয়ার, আর বাকি যে কারেন্টটা থাকবে, বাকি কারেন্টটা নিচ দিক দিয়ে চলে যাবে। সো 8 অ্যাম্পিয়ার যদি এখানে আসে, তাহলে এইখানে কত কাটা দেখাবে? ঘড়ির কাটা কত দেখাবে বা অ্যামিটার কত দেখাবে? যদি 8 অ্যাম্পিয়ার আসে, 80 অ্যাম্পিয়ার বাকিটা দিক দিয়ে যাবে, 8 অ্যাম্পিয়ার খালি দিকে আসবে, তখন এইটা দেখাবে 8। তুমি 8 দেখে বুঝতে পারবা যে এখানে যাচ্ছে 80 অ্যাম্পিয়ার, তাই না? তো তুমি একটা বাইপাস রাস্তা করবা, এমন বাইপাস রাস্তা করতেছো যার কারণে তোমার যন্ত্র যতটুকু মাপতে পারে তার চেয়ে 10 গুণ বেশি যেন সে মাপতে পারে। তাহলে এইখানে তুমি পাল্লা কত গুণ বৃদ্ধি করলা? যন্ত্র 10 অ্যাম্পিয়ার বেশি মাপতে পারে না, কিন্তু এখন 100 অ্যাম্পিয়ার আসলে যন্ত্রে যাবে 10 অ্যাম্পিয়ার, দেখাবে 10, তাই না? তাহলে এখন তুমি 100 অ্যাম্পিয়ারও মাপতে পারবা। ঘড়ির কাঁটা এখানে চলে আসলে বুঝতে পারো তুমি, আচ্ছা তার মানে এখানে 100 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে 10 অ্যাম্পিয়ার আসতেছে, তার মানে মেইন সার্কিটে আমার 100 অ্যাম্পিয়ার আছে। এখানে 8 অ্যাম্পিয়ার আসতেছে, তাহলে এখানে আমার 80 অ্যাম্পিয়ার আছে। তুমি পাল্লাটা 10 গুণ বেশি বৃদ্ধি করছো, এটাকে বলতেছে পাল্লা বৃদ্ধি। 10 গুণ পাল্লা বৃদ্ধি আমি করলাম, 10 গুণ পাল্লা বৃদ্ধি। সো আগে 10 অ্যাম্পিয়ারে এটা ম্যাক্স হয়ে যাইত, এখন যখন এটা ম্যাক্স হয়ে যাবে, তুমি জানো এখানে 10 অ্যাম্পিয়ার, এবং তুমি এমনভাবে সার্কিট তৈরি করছো যে এখানে 10 অ্যাম্পিয়ার মানে এখানে 100 অ্যাম্পিয়ার। সো তুমি দেখেই বলতে পারতেছো যে হ্যাঁ এটা ম্যাক্স হয়ে গেছে, তার মানে এটা 100 অ্যাম্পিয়ার মাপতে পারলা তুমি। সো এইখানে দেখো সর্বোচ্চ 100 অ্যাম্পিয়ার। সো এখানে তুমি পাল্লা কিভাবে হিসাব করো জানো? পাল্লা কিভাবে হিসাব করা হয়? পাল্লা হিসাব করা হয় নতুন কারেন্ট ডিভাইডেড বাই আগের কারেন্ট। আগে এখান দিয়ে কতটুকু কারেন্ট যাইতো, এখন কতটুকু কারেন্ট যায়, ম্যাক্সিমাম যেটা। আগে ম্যাক্সিমাম আমরা 10 অ্যাম্পিয়ার যাইতো, 10 অ্যাম্পিয়ার আমি মাপতে পারতাম, এখন 10 অ্যাম্পিয়ারই যায়, কিন্তু আমি 10 অ্যাম্পিয়ার দেখেই বলতে পারি এখানে 100 অ্যাম্পিয়ার।
বুঝছো নাকি বুঝছো না, এটা হচ্ছে পাল্লা বৃদ্ধি। এবার আমরা কনসেপ্টে যাব। জিনিসটা বুঝছো নাকি? অনেকে তোমরা জানো যে পাল্লা বৃদ্ধি করে শান্ট লাগে, বাট শান্ট লাগানোর কারণে কিভাবে পাল্লা বৃদ্ধি হয় এটা তোমরা অনেকে জানো না, তাই না? আচ্ছা, আমি আগে কি মনে করতাম জানো? আগে আমি মনে করতাম যে শান্ট লাগাইছি, এটার মধ্যে দিয়ে তো 10 অ্যাম্পিয়ারই যাচ্ছে, 10 অ্যাম্পিয়ারের বেশি তো এটার মধ্যে দিয়ে কখনো যাবেই না। যদি এই যন্ত্রের মধ্যে কখনো 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট নাই যায়, তাহলে আমি 10 অ্যাম্পিয়ারের বেশি মাপবো কিভাবে? এইভাবে। তুমি তো কাটার বিক্ষেপের মাধ্যমে এটা মাপতেছো। সো হ্যাঁ, এখানে 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, বাট তুমি তো জানো যে এখানে 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে এখানে আছে 100 অ্যাম্পিয়ার। ঘড়ির কাটা 10, তার মানে এখানে 100, কাটা এখানে 8, তার মানে এখানে 80। আমরা 10 গুণ বেশি পাল্লা বৃদ্ধি করতেছি। বুঝছো জিনিসটা? কনসেপ্ট বুঝছো? যদি বুঝে থাকো তাহলে আমরা এখন ফর্মুলা দেখব। তাহলে আগে আমি সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার মাপতে পারতাম, এখনও আমার যন্ত্রের মধ্যে 10 অ্যাম্পিয়ার যায়, কিন্তু এমনভাবে আমি সিস্টেম করছি যে 100 অ্যাম্পিয়ার আসলে দেখাবে 10, 80 অ্যাম্পিয়ার আসলে দেখাবে 8। সো আমি আগের যন্ত্র দিয়েই এখন 10 গুণ বেশি হিসাব আমি পরিমাপ করতে পারবো। ঠিক আছে, এবার আসলে একটু ম্যাথামেটিক্যাল জিনিসপত্রে আসি। তাহলে এবার একটু ম্যাথামেটিক্যাল হিসাব নিকাশে আসি। তাহলে আমার একটা অ্যামিটার আছে, এই অ্যামিটারের যে রোধ, ধরো অ্যামিটারের তো বিভিন্ন রকম রোধ হইতে পারে, ধরো অ্যামিটারের রোধ আমি বললাম তোমাকে, এই যে অ্যামিটার, এটা আছে কানেকশন দেওয়া, এবং আমি অ্যামিটারের সাথে একটা শান্ট আমি যুক্ত করব, এস। আর এই অ্যামিটার যেটা, এই অ্যামিটারকে আমি ধরো, অ্যামিটারের রোধ হচ্ছে জি, অ্যামিটারের রোধ হচ্ছে আমার জি, আর শান্টের রোধ হচ্ছে আমার এস। আচ্ছা, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট আসে, বুঝছো? এটার মধ্যে দিয়ে বড় হাতের আই কারেন্ট আসে। ওকে, আচ্ছা, এখন এভাবে চিন্তা করতে পারো, আই কারেন্ট এটা চিন্তা না করে, যে গ্যালভানোমিটার সর্বোচ্চ আই কারেন্ট মাপতে পারে। এই গ্যালভানোমিটার যেটা, অ্যামিটার একটা গ্যালভানোমিটার না, যেই যন্ত্র কারেন্টের অস্তিত্ব প্রকাশ করে তাকে আমরা বলছি গ্যালভানোমিটার। তো অ্যামিটার এটা তো কারেন্টের অস্তিত্ব প্রকাশ করে। অ্যামিটার যদি 0 দেয় তার মানে কারেন্ট নাই, অ্যামিটার যদি একটা রিডিং দেয় তার মানে কারেন্ট আছে। সো এটা তো এক ধরনের গ্যালভানোমিটারই, একটু এক্সেপশনাল গ্যালভানোমিটার। তো এই যে অ্যামিটারটা বা একটা গ্যালভানোমিটারটা, এটা সর্বোচ্চ কারেন্ট যে মাপতে পারে সেটা হচ্ছে আই, এটা সর্বোচ্চ আই কারেন্ট মাপতে পারে। বাট আমার সার্কিটে আমি এটার পাল্লা বৃদ্ধি করতে চাই এন গুণ, আমি এটার পাল্লা এন গুণ বৃদ্ধি করতে চাই, আমি এটার এন গুণ পাল্লা বৃদ্ধি করতে চাই, এন গুণ বৃদ্ধি, আমি এটার পাল্লা এন গুণ বাড়াইলাম। মানে আগে যদি আমি আই কারেন্ট মাপতে পারি, এখন আমি এমন শান্ট লাগাবো যেন আমি আই কারেন্টের এন গুণ বেশি মাপতে পারি। সো এখন জানো আমার সার্কিটে কারেন্টের এন গুণ বেশি কারেন্ট থাকলেও আমার অ্যামিটারে যেন আই কারেন্টই যায়। তাহলে বাকি কারেন্টটা কোন জায়গায় যাবে? বাকি কারেন্টটা এইদিকে যাবে। তাহলে এন ইন্টু আই কারেন্ট ছিল টোটাল, আমার অ্যামিটারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে, তাহলে বাকি থাকবে কত? যদি আই কমন নাও তাহলে n-1, এটা যাবে শান্টের মধ্যে দিয়ে। আগে অ্যামিটারটা যেই রিডিং আই কারেন্টের জন্য দেখাইতো, এখন অ্যামিটারটা সেই রিডিং n ইন্টু আই কারেন্টের জন্য দেখাবে। পাল্লা বৃদ্ধি পায় গেল। ওকে, তাহলে এবার আসো, আমরা কারেন্ট ডিভাইডার ফর্মুলা শিখছিলাম। আমরা কি কারেন্টের ডিভাইডার ফর্মুলা শিখছিলাম কি না? শিখছিলাম তো, তাই না? যদি না শিখে থাকি তাও সমস্যা নেই। একটা জিনিস দেখো, এই দুই পাশে কারেন্ট ডিভাইডার ছাড়াও এটা তুমি কনসেপ্টটা তুমি বুঝতে পারবা। এই দুই পয়েন্টের, এই পয়েন্ট আর এই পয়েন্টের, এই দুই পাশের ভোল্টেজ কত হবে? এই দুই প্রান্ত, এটা তো অ্যামিটারেরও দুই প্রান্ত, শান্টেরও দুই প্রান্ত। সো আমি অ্যামিটারের দিকে চিন্তা করি যে অ্যামিটারের রোধ হচ্ছে জি, কারেন্ট হচ্ছে আই, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ কত? জি গুণন আই। আচ্ছা, আবার এটার যে দুই পাশের ভোল্টেজ, শান্টের দুই পাশের ভোল্টেজ তো সেম, কারণ দুইটা তো একই জায়গা। অ্যামিটারের দুই প্রান্ত আর শান্টের দুই প্রান্ত তো একই জায়গা। সো অ্যামিটারের দুই প্রান্তের ভোল্টেজ হবে অ্যামিটারের রোধ গুণন অ্যামিটারের কারেন্ট। শান্টের দুই পাশ, যেটা আসলে একই জিনিস, এটারই সমান হবে। এটার ভোল্টেজ কত? শান্টের রোধ গুণ শান্টের কারেন্ট, একই জিনিস না? একই জিনিস তো। শান্টের রোধ এস, শান্টের কারেন্ট কত? আই গুণন n-1, আই গুণন n-1। এখন উভয় পক্ষ থেকে আই কাটাকাটি যাবে, এই যে আই কাটাকাটি চলে যায়, চলে গেলে থাকবে জি সমান সমান
এস ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে আমি এখান থেকে বলতেছি এস সমান সমান জি ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। তাহলে তোমার কাছে যদি জি রোধের তোমার কাছে যদি জি রোধের বুঝছো, তোমার কাছে যদি জি রোধের একটা অ্যামিটার থাকে এবং তুমি তার পাল্লা এন গুণ বৃদ্ধি করতে চাও, তোমাকে একটা এস শান্ট লাগাইতে হবে, যেই শান্টের মান হবে জি ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। একটা এক্সাম্পল দেখি, যেমন ধরো তোমার অ্যামিটার ধরো কথার কথা, তোমার অ্যামিটারের যে পাল্লা, তোমার অ্যামিটারের পাল্লা মানে হচ্ছে রেঞ্জ মানে এটা কতটুকু মাপতে পারে জিনিসপত্র। তোমার অ্যামিটারের যে রেঞ্জ সেটা এখন আছে 10 অ্যাম্পিয়ার, এবং তুমি এইটাকে নতুন পাল্লা কেবল দাড়ি পাল্লা মনে করো না, নতুন পাল্লা, এটা কিন্তু আমি সুস্থ মনে লিখতেছি, কোনো কিছু চিন্তা করে লিখতেছি না। নতুন যে পাল্লা, এই পাল্লা কত? এটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার, ধরো এটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার। কাজেই তোমার আগে মাপতে পারতা 10 অ্যাম্পিয়ার, সো তোমার যে যন্ত্রটা সেটা আগে 10 অ্যাম্পিয়ারে এই জায়গায় বিক্ষেপ দিত, তুমি এটা দেখে বুঝতে পারতে যে এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তুমি চাচ্ছ যে যখন 50 অ্যাম্পিয়ার কারেন্ট হবে তখন যেন তোমার যন্ত্র এই সেম জায়গায় বিক্ষেপ দেয়। তো তোমার যন্ত্রের মধ্যে তো 10 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে, কিন্তু তুমি মূল লাইনে 50 অ্যাম্পিয়ার কারেন্ট তুমি ফেচ করতে পারবা। আচ্ছা, তুমি পাল্লাটা বৃদ্ধি করবা, তাহলে এন এর মান কত হচ্ছে এখানে? নতুন যে পাল্লা ডিভাইড বাই আগের যে পাল্লা 5 গুণ, তাই না? 5 গুণ। তুমি 5 গুণ বেশি তড়িৎ প্রবাহিত করতে চাও এটার মধ্যে দিয়ে, বা 5 গুণ বেশি তড়িৎ মাপতে চাও। অ্যামিটারের কারেন্ট তো সেমই থাকবে সবসময়, আগেও যতটুকু মাপতে পারতো এখন ওই 10 অ্যাম্পিয়ারই মাপতে পারবে, কিন্তু এখন তুমি একটু টেকনিক খাটাইছো, এখন বেশি কারেন্ট আসলে তুমি দেখে বুঝতে পারবা। তাহলে কতটুকু শান্ট লাগাইতে হবে তোমাকে ধরো বলে দিল, এই যে অ্যামিটারটা আছে, অ্যামিটারের যে কারেন্ট, অ্যামিটারের যে রোধ, তোমাকে বলে দিল অ্যামিটারের যে রোধ এটা কিন্তু ইউজুয়ালি অনেক কম হবে। অ্যামিটারের রোধ কিন্তু অনেক কম হয়, প্রশ্ন অনেক সময় 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার দেওয়া থাকতে পারে, 2 ওহম 3 ওহম 5 ওহম দেওয়া থাকতে পারে, বাট এটা কিন্তু আসলে ঠিক না। অ্যামিটারের রোধ কিন্তু ইউজুয়ালি অনেক কম হবে, ধরো 1 ওহম দেওয়া আছে। তাহলে এস সমান সমান কি করবা? কিছুই না, জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তাহলে জি হচ্ছে কত? অ্যামিটারের রোধ 1, এন হচ্ছে কত? 5 মাইনাস ওয়ান, সো 1/4 মানে 0.25 ওহম। এত মানের একটা শান্ট তোমার লাগাইতে হবে, আচ্ছা, এখান থেকে এন এর ভ্যালু কত বের করতে পারবা? এখান থেকে এন এর মান কত? এন এর মান এখান থেকে এন এর একটা মান বের করা যায়, এখান থেকে এন সমান সমান একটা ভ্যালু বের করা যায়, এন সমান সমান একটা জিনিস হিসাব করা যায়। দাঁড়াও, এখান থেকে হিসাব করা যায় যে এস এন মাইনাস এস ইকুয়ালস টু জি, ঠিক আছে? তাহলে এস ইন্টু এন ইকুয়ালস টু জি প্লাস এস। এখান থেকে তুমি বলতে পারো যে এন সমান সমান জি প্লাস এস ডিভাইডেড বাই এস। এটা হচ্ছে পাল্লার একটা ফর্মুলা, বুঝছো? এটা হচ্ছে একটা পাল্লার ফর্মুলা। সো তোমাকে যদি রোধ জানো দুইটার, তাহলে কতটুকু পাল্লা বৃদ্ধি পাচ্ছে তুমি এটা থেকে বের করতে পারবা। এই দুইটা ফর্মুলা মাথার মধ্যে রাখবা, এই একটা ফর্মুলা, এবং এটা তো অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা এখানকার, এই একটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা মাথার মধ্যে রাখবা, তাহলেই হবে। এই দুইটা ফর্মুলা মাথার মধ্যে রাখবা, তাহলে এখান থেকে তুমি বের করতে পারবা যে পাল্লা কতটুকু বৃদ্ধি পাচ্ছে বা কতটুকু পাল্লা বাড়াইতে হবে, এটা তুমি জানো, শান্টেরটা বের করতে পারবা। আর যদি তোমাকে কখনো গ্যালভানোমিটার মানে যে অ্যামিটারটা আছে, অ্যামিটারটা এবং শান্টের মান দিয়ে দেয়, দিয়ে বললো তাহলে পাল্লা কতটুকু বাড়লো হিসাব করো, তখন তুমি এইভাবে হিসাব করতে পারবা যে তাহলে এটা থেকে এই পরিমাণ পাল্লা বৃদ্ধি পাচ্ছে। এর আরেকটা পরিচয় আছে, মূল কারেন্টের কতটুকু অংশ গ্যালভানোমিটারের মধ্যে যাচ্ছে, মূল কারেন্টের কতটুকু অংশ গ্যালভানোমিটারের মধ্যে যাচ্ছে। দেখো, মূল কারেন্ট হচ্ছে এন আই, তার শুধুমাত্র আই গ্যালভানোমিটারের মধ্যে যাচ্ছে। এভাবে চিন্তা করতে পারো, মূল গ্যালভানোমিটারের যে কারেন্ট বা অ্যামিটারের যে কারেন্ট, সেটার এন গুণ হচ্ছে মূল কারেন্ট। সো তোমার মূল কারেন্ট এবং অ্যামিটারের মধ্যে কারেন্ট, এই দুইটার যে অনুপাত সেটা হচ্ছে এন। এই জন্য এনকে অনেক সময় শান্টের গুণিতক বলে, বুঝছো?
যে তোমার একটা শান্ট মূল কারেন্টের কতটুকু অংশ গ্যালভানোমিটারে পাঠাচ্ছে বা অ্যামিটারে পাঠাচ্ছে, শান্টের যে ক্ষমতা, শান্টের ক্ষমতা প্রকাশ করে এই এন দিয়ে। শান্টের ক্ষমতা প্রকাশ পায় এন দিয়ে। শান্টের ক্ষমতা প্রকাশ পায় এন দিয়ে। একটা এন হচ্ছে এটা প্রকাশ করে একটা শান্ট কতটুকু শক্তিশালী, কতটুকু ক্ষমতা। এনকে তো আমি বলছি পাল্লা বৃদ্ধি, এনকে তো পাল্লা বৃদ্ধি বলছি, বাট পাল্লা বৃদ্ধিটা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো যে আমার যে অ্যামিটারের কারেন্ট, মূল কারেন্ট তার কত গুণ বেশি হইতে পারে, এটাকে তোমার কি বলে, শান্টের ক্ষমতা গুণক। শান্টের, এটা মনে রেখো, শান্টের ক্ষমতা গুণক। শান্টের ক্ষমতা 100 ভাই, শান্টের ক্ষমতা গুণক, এটা হচ্ছে শান্টের ক্ষমতা গুণক। এটা এমসিকিউতে আসতে পারে, বুঝছো, যে শান্টের ক্ষমতা গুণকের ফর্মুলা কোনটা। শান্টের ক্ষমতা গুণক মানে হচ্ছে এন, এনকে পাল্লাও বলে, পাল্লা বৃদ্ধিও বলে। শান্টের ক্ষমতা গুণক হচ্ছে জি প্লাস এস ডিভাইডেড বাই এস। বুঝছি, এগুলো খুবই সহজ অঙ্ক। কিছু অঙ্ক দেখবো আমরা, কিছু অঙ্ক দেখব। ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি পরে দেখি, আগে কিছু অ্যামিটারের কিছু অঙ্ক দেখি। এটা অ্যামিটার, এটা ভোল্টমিটার। একটা অ্যামিটারের অঙ্ক দেখো। অ্যামিটারের সাহায্যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? একটা অ্যামিটারের সাহায্যে, এই যে এখানে একটা অ্যামিটার আছে, এখানে দেখো লেখা আছে আই ম্যাক্স, মানে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ এটা কতটুকু মাপতে পারে। এটা লেখা আছে 20 অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার। 20 মিলি অ্যাম্পিয়ার মানে কত? মানে 20 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, যেটা রাফলি হয় 0.02 অ্যাম্পিয়ার। সো 0.02 অ্যাম্পিয়ার এটা সর্বোচ্চ মাপতে পারে। এর চেয়ে বেশি গেলে সে মাপতে পারে না, অথবা এর চেয়ে বেশি গেলে হয়তো সে পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিছু একটা হয়। সর্বোচ্চ এতটুকু কারেন্ট এর মধ্যে দিয়ে দেওয়া যাবে, এর চেয়ে বেশি কারেন্ট দেওয়া যাবে না। সমস্যা আছে দিলে, বুঝছো? আচ্ছা, এটা রোধ দেওয়া আছে 5 ওহম, এবং তোমাকে বলছে আমি এটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে চাই। সর্বোচ্চ মাপতে পারে 0.02, মাপতে চাই 10। তাহলে এটার পাল্লা কতটুকু বৃদ্ধি করা লাগবে? মাপতে চাই আমি 10, বাট সে এখন মাপতে পারে 0.02, তাহলে এটা কত হবে? এটা খুব সম্ভবত 500 হবে, তাই না? এটা হবে 500, এটা হচ্ছে 500। 500 গুণ আমার পাল্লা বৃদ্ধি করতে হবে। 500 কি, তার সাথে দেখি, একটা শূন্য, দুইটা শূন্য, দশমিক চলে যাবে। সো 1000/2 মানে 500। ঠিক আছে, 500। আচ্ছা, এবার আমি বের করব এস। তাহলে এস সমান সমান কত? জি ডিভাইডেড বাই এন মাইনাস 1। জি কত? জি মানে হচ্ছে অ্যামিটারের রোধ, 5 ডিভাইডেড বাই এন মানে কত? এন মানে হচ্ছে 500 মাইনাস 1, যেটা আসবে আমার কত? 5/499। ভাইয়া কোশ্চিনে কি দেওয়া থাকে এন? না, কোশ্চিনে এরকম দেওয়া থাকবে, তুমি এখান থেকে এন এভাবে বের করে নেওয়া লাগবে। 5/500 মাইনাস 1, এটা হবে 0.01, 0.01, আরও দেখি, আরও লিখবো 0.01002 এত ওহম। দেখছো, খুবই কম একটা শান্ট আমার লাগাইতে হবে এইখানে। সো এই শান্ট যদি তুমি লাগাও তাহলে তোমার কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার আসেও, তাহলে এর মধ্যে দিয়ে 20 মিলি অ্যাম্পিয়ার যাবে। কাজে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, 20 মিলি অ্যাম্পিয়ারে যেমন রিডিং দেখাইতো সেইভাবে রিডিং দেখাবে। তোমার যা রিডিং দেখাবে তার 500 গুণ বেশি কারেন্ট এই সার্কিটের মধ্যে থাকবে, বুঝছো না? যখন এটার মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, আমি তো একটা শান্ট লাগাই দিলাম, আমি এখানে একটা শান্ট লাগাই দিলাম। সো এটার মধ্যে দিয়ে যদি এখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, তাহলে শান্ট, এই যে হিসাব করলাম, শান্ট কি বোঝাচ্ছে? যে এটার মধ্যে দিয়ে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে সর্বোচ্চ। সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার আসলে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। সো এখানে তোমাকে রিডিং দেখাবে 20 মিলি অ্যাম্পিয়ারে, যেই জায়গায় ঘড়ির কাঁটাটা থাকতো, ঘড়ির কাঁটা না আসলে অ্যামিটারের কাঁটা যেই জায়গায় থাকতো সেই কাঁটাটা দেখাবে। বাট যেহেতু পাল্লা তুমি জানো, তুমি 500 গুণ বাড়াইছো, সো এটার যেখানে যে রিডিং দেখাবে তার চেয়ে 500 গুণ বেশি কারেন্ট তোমার সার্কিটে আছে। তোমার অ্যামিটারে যেই রিডিংটা দেখাবে তাকে 500 দিয়ে গুণ করলে, পাল্লা দিয়ে গুণ করলে তুমি মূল সার্কিট, মূল কারেন্টটা তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, অ্যামিটারের ক্ষেত্রে এইখানে সার্কিট মানে প্রশ্নটা আসলে এত বিচ্ছিন্ন অবস্থায় আসে না। আমরা আগে যে সার্কিটগুলো সলভ করছি না, বিভিন্ন রকম সার্কিট, জটিল জটিল সার্কিট, হ্যান ত্যান হাবি জাবি হ্যান ত্যান কইরা, এখানে ধরো একটা রোধ আছে, এখান দিয়ে একটা আই কারেন্ট যাচ্ছে। তো তোমাকে বলে দিবে যে এখানে একটা অ্যামিটার লাগানো। প্রশ্নটা কীরকম হয় তোমাকে দেখাই পরীক্ষায়। এটা তো সহজ, আই কারেন্ট যাচ্ছে, এখানে একটা অ্যামিটার লাগানো। ধরো তুমি সার্কিটটা সলভ করছো, সলভ করে তুমি দেখতেছো যে এইখানে কারেন্ট আসে 20 অ্যাম্পিয়ার, এবং প্রশ্নে তোমাকে বলে দিবে এটা একটা অ্যামিটার, এটা সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার মাপতে পারে, এটার রোধ হচ্ছে এত ওহম, হ্যানত্যান বলে দিল।
তো তোমাকে পরীক্ষায় কি করা লাগবে? পরীক্ষায় বলবে অ্যামিটারের সাথে কি ব্যবস্থা গ্রহণ করলে তুমি এখানকার কারেন্ট মাপতে পারবা। সো আগে আমরা নর্মালি যেন সার্কিটটা সলভ করতাম, ওইভাবে আমরা সার্কিট সলভ করে কোন একটা রোধের মধ্যে বা কোন একটা লাইনের মধ্যে কারেন্ট বের করলাম 20 অ্যাম্পিয়ার। এখন এখানে একটা অ্যামিটার আছে যেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ারের অ্যামিটার। তো তখন আমার এই ফর্মুলা দিয়ে বের করা লাগবে যে 1 অ্যাম্পিয়ার আমি মাপবো 20 অ্যাম্পিয়ার, তাহলে পাল্লা হচ্ছে 20, তাহলে শান্ট লাগাইতে হবে কত, তখন লিখতে হবে তাহলে আমার এখানে একটা শান্ট লাগাইতে হবে যার মান হবে এত। সহজ অঙ্ক, আগে আমরা যে অঙ্ক করছি তার সাথে লেজ লাগাই দেয় একটা। তোমাকে দেখতে হবে সার্কিটে কারেন্ট কতটুকু, অ্যামিটার মাপতে পারে কতটুকু, তাহলে আমাকে কতটুকু কি করতে হবে। পারবা না? ইনশাল্লাহ পারবা। যদি কারেন্টটা এখানে বের করতে পারো, যেটা অবভিয়াসলি বের করতে পারো, আমরা প্রচুর সার্কিট সলভ করছি, কারেন্ট যদি একবার বের করতে পারো তাহলে পাল্লা বৃদ্ধিটাও বের করে ফেলতে পারবা। ওকে, এখানে যে সমস্যা হয়, যেমন এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু অ্যামিটার আছে 5 অ্যাম্পিয়ারের। সমস্যাটা কোন জায়গায়, মানে কোশ্চিনে আমি যখন এইচএসসি পরীক্ষা দিই সেবার একটা সমস্যা হয় কি, এরকম অ্যামিটারের রোধ অনেক বেশি দিয়ে রাখছিল, 5 অ্যাম্পিয়ার কিন্তু অনেক বেশি একটা রোধ। তো যার কারণে দেখা যায় কি হয়, তুমি একটা সার্কিট আছে তোমার কাছে, বুঝছো জিনিসটা, মানে তোমার এখন দোটানায় যেন পড়তে না হয়, আমি যে দোটানায় পড়ছিলাম সেই কথা বলতেছি। একটা সার্কিট আছে বুঝছো, এই সার্কিটে ধরো কারেন্ট যাচ্ছে, এখানে একটা অ্যামিটার আছে 5 ওহমের। আচ্ছা, এখন এখানে ধরো কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, ধরে নিচ্ছি আমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমি যাচ্ছে। তুমি এখানে কি করলে, একটা শান্ট লাগাইলা, কোন একটা কারণে তুমি একটা শান্ট লাগাইছো, শান্ট। এখন শান্ট লাগাইলে তুমি দেখো আমাদের শান্টের মান কত কম আসে, অনেক কম কম শান্টের মান আসে না, অনেক কম কম আসে, অনেক কম একটা শান্ট তুমি লাগাইলা। প্যারালাল করলে তুমি দেখবা এই জায়গাটার রোধ অনেক কমে যায়, 5 ওহম থেকে জাম্প করে 0.01 ওহম বা 0.05 ওহম অনেক কমে যায়। এইখানকার রোধ যখন অনেক কমে যায়, এটা তো সার্কিটের একটা অংশ, পুরো সার্কিটের রোধ কমে যায়, যার কারণে এই যে কারেন্ট, এই কারেন্ট অনেক বেড়ে যায়, 1 অ্যাম্পিয়ারের জায়গায় হয়ে যায় 2 অ্যাম্পিয়ার ধরো হয়ে যেতে পারে, কারেন্ট বেড়ে যেতে পারে। যদি তোমার অ্যামিটারের রোধটা অনেক বেশি হয়, তাহলে শান্ট লাগাইলে 5 অ্যাম্পিয়ার থেকে ধাপ করে তোমার কমে ধরো 0.1 অ্যাম্পিয়ার হয়ে গেল, অনেক কমে গেল না, কারেন্টও অনেক চেঞ্জ হয়ে যায়। সো তোমার পুরো হিসাব নিকাশই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন এই জিনিসগুলো সলভ করছি, আমরা কিন্তু ধরে নিছি যেখানে এনআই কারেন্ট আসতেছে, আমি একটা শান্ট লাগাইলাম, এখনও এনআই কারেন্ট আসতেছে, আই কারেন্টের দিকে যাবে, সো আমরা এই কারেন্টটাকে কনস্ট্যান্ট ধরে রাখছি। বাট অ্যামিটারের রোধ বেশি হয়ে গেলে যখন শান্ট লাগাই, রোধ খুবই বেশি পরিমাণে কমে যায়, যার কারণে কারেন্টও চেঞ্জ হয়ে যায়। সো আমার এই থিওরি আসলে কাজই করে না। সো তখন আসলে নতুনভাবে কিরশফ দিয়ে অনেক ঝামেলা করে করতে হয়। আমার এইচএসসি পরীক্ষার এরকম একটা প্রশ্ন ছিল, এবং আমি এরকম চিন্তা করছিলাম যে ভাই এত বেশি রোধের অ্যামিটার যদি শান্ট লাগাই তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তখন আমি 3 পেজ 4 পেজ মিলে কিরশফ দিয়ে সলভ করছি, ভাবছিলাম কেটে দিবে, কাটে নাই, নাম্বার পেয়ে গেছি। কেমনে বুঝলাম, কারণ আমি ফিজিক্সে 200 হয়েছিলাম এবার। সো কাটে নাই, বাট অনেক স্যার যদি আইডিয়া কম হয়, স্যারের নলেজ কম হয়, তাহলে কেটে দিতে পারে। এবং যে প্রশ্ন সেট করছে সেও এটা চিন্তা করে নাই যে এত বেশি যে রোদ দিতেছি, শান্ট লাগালে তো অনেক কমে যাবে। সো তোমার আসলে এত কিছু চিন্তা করা লাগবে না, তুমি যা মান দেওয়া আছে ফর্মুলা বসাবা, অ্যান্সার করবা। কিন্তু রোধের মান বেশি হলে এই প্রসেসটা অ্যাকুরেট না, এটা আমি জানাই রাখলাম, আমার দায়িত্ব, তাই আমি জানাই রাখলাম। আচ্ছা, তো তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, ফর্মুলা তুমি শিখছো, এইটা মান বসাবা, যা অ্যান্সার আসবে সেটাই। কারেন্টের কি হইলো না হইলো কারেন্ট মারা দরকার নেই ওইটা, ঠিক আছে। এবার আসো ভোল্ট মিটারের ক্ষেত্রে আমরা পাল্লা বৃদ্ধি করব। আমরা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করছি, এবার ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করব, যে কিভাবে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি করা যায়। তো ভোল্ট মিটার জিনিসটা কিভাবে পরিমাপ করা হয়, ভোল্ট মিটার, একটা ভোল্ট মিটার থাকে, যে একটা ভোল্ট মিটার, সে কি করে, সে কোনো একটা রোধের বা যে কোনো একটা জায়গার দুই পাশের ভোল্টেজটা সে মাপে, তাই তো, ভোল্টেজটা সে মাপে। ধরে নিচ্ছি সে ভি ভোল্টের বেশি মাপতে পারে না, সে ধরে নিচ্ছি ভি ভোল্টের বেশি মাপতে পারে না, তার পরিমাপ করার পাল্লা হচ্ছে ভি, সে ভি এর চেয়ে বেশি মাপতে পারে না, ঠিক আছে, সে ভি এর চেয়ে বেশি মাপতে পারে না। এখন কোনো একটা কারণে এখানে এটার ভোল্টেজ অনেক বেশি। সো এখানে আমার একটা ভোল্ট মিটার আছে, এখানে ধরো ট্যাং ট্যাং, আমার এখানে একটা ভোল্ট মিটার আছে, এবং এই জায়গার সে ভি এর চেয়ে বেশি মাপতে পারে না, তার যে ভি ম্যাক্স, সর্বোচ্চ ভোল্টেজ যেটা সে মাপতে পারে, সেটা হচ্ছে ধরো কত ধরবো, সেটা হচ্ছে ধরো এক্স, সে এক্সের চেয়ে বেশি ভোল্টেজ মাপতে পারে না সর্বোচ্চ।
কিন্তু এইখানে এখন ভোল্টেজ তৈরি হয়ে গেছে এন গুণন এক্স। সে এক্সের চেয়ে বেশি মাপতে পারে না, তো তার এখানে এক্সই রাখা লাগবে, এখানে ভোল্টেজটা এক্সই রাখতে হবে। কিন্তু এইখানে ভোল্টেজ হয়ে গেছে এন গুণন এক্স, তাহলে এখন আমি কি করব, কেমনে এখানে এক্স রাখবো? তাহলে আমি এই জায়গায় একটা শান্ট যুক্ত করব সিরিজে। শান্ট যুক্ত করলে কি হবে, তাহলে এখন ভোল্টেজ ডিভাইডারের কারণে এই যে এই দুই প্রান্তের টোটাল হচ্ছে এন গুণন এক্স, এখানে হবে এক্স, বাকি যে কারেন্ট, বাকি যে ভোল্টেজটা সেটা হয়ে যাবে এই জায়গায়। তাহলে বাকি ভোল্টেজ কত হবে, এন গুণন এক্স মাইনাস এক্স, এই বাকি ভোল্টেজটা হবে এই জায়গায়। তাহলে বুঝছো, তাহলে ধরো আমি মাপতে পারি 10 ভোল্ট পর্যন্ত, আমার এখানে আছে 30 ভোল্ট, তাহলে আমি 30 ভোল্ট মাপবো কিভাবে? আমার ভোল্ট মিটার সে 10 ভোল্টের বেশি মাপতে পারে না, তো আমার কি করা লাগবে, এই জায়গায় একটা সিরিজে একটা শান্ট লাগাইতে হবে, যেই শান্ট ভোল্টেজ ডিভাইডারের কারণে বাকি 20 ভোল্ট তার মধ্যে নিয়ে নিবে। সো দেখো ভোল্টেজ ডিভাইডার হয়ে গেল, দুইটা রোধ 10 ভোল্ট 20 ভোল্ট, আমি এমনভাবে এস সেট করবো যেন এখানে 10 ভোল্টের বেশি কখনো না হয়, বাকি ভোল্টেজটা যেন এই শান্টের মধ্যে চলে আসে। তাহলে আমার 30 ভোল্ট, এখানে হলো 10 ভোল্ট, আমার যন্ত্রটা অক্ষত থাকলো, যন্ত্রটা আমার মাপতে পারবে জিনিসগুলো। কাজে আমি এখানে যদি 10 ভোল্ট দেখাই, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আমার 30 ভোল্ট আছে। তাহলে পাল্লা বৃদ্ধি করলাম, কতটুকু বৃদ্ধি করলাম, এখন আমি মাপতে পারতেছি 30 ভোল্ট, যন্ত্র হলো আমার 10 ভোল্টের, তোমার পাল্লা হচ্ছে এখানে 30/10, মানে পাল্লা হচ্ছে আমার এখানে 3 গুণ, পাল্লা হচ্ছে আমার এখানে 3 গুণ, তাই না, পাল্লা 3 গুণ। তো আমার এখানে পাল্লা কত গুণ, আগে মাপতে পারতাম এক্স, এখন মাপতে পারি এন গুণন এক্স, কাজে এইটা হচ্ছে আমার পাল্লা বৃদ্ধি। এটা হচ্ছে আমার পাল্লা বৃদ্ধি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার একটা শান্ট, যার রোধ হচ্ছে এস, আবার এটার রোধ ধরো আমি ধরলাম জি, ভোল্টমিটারের ধরো রোধ আমি ধরলাম জি, আর এইখানে এটার রোধ ধরো আমি ধরলাম এস। আচ্ছা, ওকে, এখন এই দুইটা সিরিজে আছে। হ্যাঁ, ভোল্টমিটারের রোধ অনেক বেশি থাকে, এটার মধ্যে খুব বেশি কারেন্ট পরিবাহিত হয় না, তবে সামান্য কিছু কারেন্ট তো যাইতে পারে, খুবই সামান্য একটা কারেন্ট তো যাবে, খুবই সামান্য একটা কারেন্ট তো পরিবাহিত হবে। এবং যেহেতু এই যেটা সিরিজে আছে, কাজে এদের মধ্যে কারেন্টের মানটা সেম হবে, তাই না? আচ্ছা, তো আমরা কি পড়ছিলাম কিনা, ভি সমান সমান আই গুণন আর, এবং আই সমান সমান ভি ভাগ আর, ভোল্টেজকে রোধ দিয়ে ভাগ করলে কারেন্ট পাওয়া যায়, ভোল্টেজকে রোধ দিয়ে ভাগ করলে কারেন্ট পাওয়া যায়। কারণ এটার কারেন্ট সেম, যেহেতু সিরিজে আছে। সো এটার ভোল্টেজ হচ্ছে এক্স, এটার কারেন্ট, এটার রোধ কত, রোধ হচ্ছে জি, ভোল্টেজকে রোধ দিয়ে ভাগ করলাম, কারেন্ট আমি পাইলাম। এ পাশে আসো, এটার ভোল্টেজ কত, এন এক্স মাইনাস এক্স, এবং এটার রোধ কত, এস। তুমি একটু এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে আসবে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এস, এই যে এক্স কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি 1/g ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ইন্টু এস, তাই না, এন মাইনাস ওয়ান ইন্টু এস। তুমি একটু আড়াআড়ি গুণ করলে তুমি দেখবা এস এখানে চলে যাবে, জি এখানে চলে যাবে, তাহলে এস সমান সমান হবে জি ইন্টু এন মাইনাস ওয়ান। এইটা হচ্ছে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য, একটা জি রোধের ভোল্টমিটারের এন গুণ পাল্লা বৃদ্ধির জন্য কতটুকু শান্ট লাগাইতে হবে সেই শান্টের মান। এবং মনে রাখবা, ভোল্টমিটারে যখন পাল্লা বৃদ্ধি হয় সেটা সিরিজে কানেকশন দিতে হয়, সিরিজে, আর অ্যামিটারে যখন পাল্লা বৃদ্ধি হয় সেইটা প্যারালালে দিতে হয়। দেখো আমি যে এটাকে প্যারালাল কানেকশন দিলাম অ্যামিটারের সাথে, কিন্তু ভোল্টমিটারে আমি কিন্তু সিরিজ কানেকশন দিছি, ভোল্টের সাথে সিরিজ কানেকশন আমি দিছি, ঠিক আছে না? তো এটা একটু মাথায় রাখবো, এইটা হচ্ছে মাথায় রাখবো, এটা হচ্ছে মাথায় রাখবো, ঠিক আছে? তো কিছুই না, অ্যামিটারের ক্ষেত্রে আমরা কি করতাম, জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, আর ভোল্টমিটারের ক্ষেত্রে জি ইন্টু এন মাইনাস ওয়ান, একটায় ভাগ একটায় গুণ, একটায় ভাগ একটায় গুণ। অ্যামিটারে জি ভাগ এন মাইনাস ওয়ান, আর ভোল্টমিটারে জি গুণন এন মাইনাস ওয়ান। আমরা কিছু অঙ্ক দেখি যে ভোল্টমিটারের সাহায্যে 100 ভোল্ট মাপতে কি ব্যবস্থা নিতে হবে। এখানে একটা ভোল্টমিটার আছে, যে ভোল্টমিটার সর্বোচ্চ মাপতে পারে 5 ভোল্ট, এবং এইটা 100 ভোল্ট মাপতে চায়।
তাহলে আমার পাল্লা কত গুণ বৃদ্ধি পাচ্ছে? আমার নতুন আমি মাপতে চাচ্ছি 100 ভোল্ট, আমার সক্ষমতা আছে 5 ভোল্টের, তাহলে আমার 20 গুণ আমার সক্ষমতা বাড়াইতে হবে, 20 গুণ সক্ষমতা বাড়াইতে হবে। তাহলে এন এর মান হচ্ছে 20। তোমাকে বলে দিছে এই যে ভোল্টমিটারের রোধ, এটা হচ্ছে ভোল্টমিটারের রোধ, জি এর মান 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3। তাহলে এখন মজার বিষয়, আমরা দেখলাম একটা শান্ট লাগাইতে হবে এস, এটা কি সিরিজ না প্যারালাল? বলো, এটা কি সিরিজে লাগাইতে হবে নাকি প্যারালাল লাগাইতে হবে? এই যে এই দুই জায়গার ভোল্টেজ আমি মাপতেছি, তাহলে এখানে আমাকে একটা সিরিজের শান্ট লাগাইতে হবে, সিরিজে শান্ট লাগাইতে হবে। ভোল্টমিটার ক্ষেত্রে সিরিজে লাগাইতে হয়, সিরিজে শান্ট লাগাইতে হবে। তো সিরিজের শান্টের মান এস হবে জি, অ্যামিটারের ক্ষেত্রে ভাগ দিতে হয়, ভোল্টমিটারে গুণ করতে হবে, n-1। জি এর মান কত? 10 টু দি পাওয়ার 3 মান হচ্ছে 1000 গুণন এন এর মান হচ্ছে 20 মাইনাস 1 মানে হচ্ছে 1000 গুণন 20 মানে 19, তাহলে এটা হবে আমার 19,000 ওহম, এটা হবে আমার এস এর মান 19,000 ওহম। সহজ না জিনিসটা? সহজ, খুবই সহজ। তো আমি আবারও বলছি, একটা সার্কিট থাকবে। আমরা এত ক্লাস, আমরা যে এর আগে 12টা ক্লাস করছি, এই 12টা ক্লাসে আমরা যত সার্কিটগুলো দেখছি ওগুলোর মধ্যে কোনো একটা সার্কিট থাকবে, সহজই থাকবে, বিশ্বাস করো, সহজ সার্কিটই থাকবে, কঠিন বেশি সার্কিট আসার চান্স খুবই কম, সহজ সার্কিটই থাকবে। ওই সার্কিটে আমরা বিভিন্ন জায়গায় ভোল্টেজ বের করছি না? তোমাকে বলবে এই গ্যালভানোমিটার দিয়ে বা এই ভোল্টমিটার দিয়ে ভোল্টেজটা মাপো, কিন্তু দেওয়া থাকবে ভোল্টমিটারের পাল্লা অনেক কম। তো তোমার দেখা লাগবে যে আমার আসলে এই জায়গায় ভোল্টেজ কত, আমার গ্যালভানোমিটারের পাল্লা কতটুকু বাড়াইতে হবে, তাহলে শান্ট কতটুকু লাগাইতে হবে। তো ওই অঙ্কের পার্ট হচ্ছে এই অঙ্কগুলা। জ্যামিতিক আলোক বিজ্ঞান, আচ্ছা আমি পড়াই দেবো, যাও জ্যামিতিক আলোক বিজ্ঞান ইনশাল্লাহ। তাহলে দেখো তো এটা পারো কিনা, যে একটি 40 ওহম রোধ বিশিষ্ট অ্যামিটারের পাল্লা 100 অ্যাম্পিয়ার। সো 40 ওহম রোধ বিশিষ্ট অ্যামিটারের পাল্লা, এটা হচ্ছে আমার জি এর মান, এটা হচ্ছে আমার পাল্লা। উক্ত অ্যামিটার দিয়ে 999 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে চাইলে কত মানের শান্ট লাগাইতে হবে? তো আমার এন কত? এন হচ্ছে 999, আর হ্যাঁ 999 ভাগ, আগে মাপতে পারতাম 100, এখন মাপতে চাচ্ছি 999, তাহলে আসবে 9.99, এটা হচ্ছে আমার এন এর মান। তাহলে আমার এখন বের করতে হবে তাহলে এস এর মান কত হবে। এস সমান সমান কি ছিল? এস সমান সমান ছিল জি ডিভাইডেড বাই n-1। জি কত? জি হচ্ছে 40, এন কত? 9.99 মাইনাস 1। তাহলে দেখো তো এস কত আসে এখানে, 40 ডিভাইড বাই 9.99 মাইনাস 1, 40 ডিভাইড বাই 9.99 মাইনাস 1, এটা হচ্ছে 4.449 ওহম, এটা হচ্ছে শান্ট। ঠিক আছে, সহজ অঙ্ক। একটি গ্যালভানোমিটারের রোধ 20 এবং এত অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, তাহলে এটা কি এটা কিন্তু একটা অ্যামিটার, এটা একটা অ্যামিটার। কেন? কারণ এটা এই যে কারেন্ট মাপতেছে, রোধ হচ্ছে 20, সেটা হচ্ছে রোধ, গ্যালভানোমিটার বা অ্যামিটারের রোধ। এর সাথে এত পর্যন্ত সহ্য করতে পারে, এর চেয়ে বেশি দিলে কিন্তু পুইরাই যাবে, এটা সহ্য করতে পারবে না। আচ্ছা, এর সাথে শান্ট যুক্ত করে অ্যামিটার পরিণত করা হইলো, পরে এটা 2 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, তাই না, বা শো করতে পারে। তাহলে আগে মাপতে পারতো 80 মিলি অ্যাম্পিয়ার, এখন মাপতে পারে 2 অ্যাম্পিয়ার। সো 2 ভাগ 80 মিলি মানে 80 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এইটা হচ্ছে আমার পাল্লা বৃদ্ধি পাইছে কতটুকু। সো এটা আমার কত আসবে? 2 ভাগ 80 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 0.08 সম্ভবত। তাহলে এটা আসবে আমার 25, আমার এন হচ্ছে আমার 25। তাহলে এস কত হবে? জি ডিভাইড বাই n-1। জি কত? জি হচ্ছে আমার 20 ডিভাইড বাই 25 মাইনাস 1, তাহলে এস এর মান কত আসতেছে? 20 ভাগ 24, এটা হবে 0.833 ওহম। এই শান্ট যদি সমান্তরালে লাগাই তাহলে এই ঘটনাটা ঘটবে। তাহলে ব্যবহৃত শান্টের মান আমরা বের করে ফেললাম। এরপরে খ নাম্বারে বলল, এটা ছিল ক নাম্বার, এরপরে খ নাম্বারে বলতেছে অ্যামিটারের পাল্লা দ্বিগুণ করা সম্ভব কিনা। অ্যামিটারের পাল্লা তুমি কি দ্বিগুণ করতে পারবা কিনা? অবশ্যই পারবো, কেন পারবো না? অ্যামিটারের পাল্লা আগে মাপতে পারতো 80 মিলি অ্যাম্পিয়ার, আমি দ্বিগুণ করব। পাল্লা দ্বিগুণ করা মানে কি? মানে এন এর মান হচ্ছে 2, দ্বিগুণ মানে 2 গুণ করবো পাল্লা, তাহলে পাল্লা আমি 2 গুণ করলাম, এন এর মান হচ্ছে 2। এই যে, তাহলে এখন কি তোমার মনে আছে? তাহলে এস সমান সমান কত হবে? জি ডিভাইড বাই n-1।
তাহলে জি কত? জি আমার ছিল 20 ওহম, এন হচ্ছে 2 মাইনাস 1, তাহলে 20/1 মানে হবে আমার এস এর মান আসবে 20 ওহম। সো 20 ওহম, অ্যামিটারও 20 ওহম, যদি আমি একটা 20 ওহম লাগাই দেই সমান্তরালে তাহলে আমার পাল্লা দ্বিগুণ হয়ে যাবে, বুঝছো? তাহলে আমার পাল্লা দ্বিগুণ হয়ে যাবে। একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে, একটা এমসিকিউ আসতে পারে। এমসিকিউটা কি রকম, যে সমমানের অ্যামিটারের সমমানের যে অ্যামিটারের যে পাল্লা এটার সমমানের, যদি সমমানের সমমানের যদি আমি শান্ট লাগাই দেই তাহলে পাল্লা কত গুণ বৃদ্ধি পায়? উত্তর হবে 2 গুণ। অ্যামিটার 20 ওহম, শান্টও লাগাইছি আমি 20 ওহম, তাহলে পাল্লা কত গুণ বাড়বে? পাল্লা হবে 2 গুণ। এটা এমসিকিউতে আসতে পারে যে অ্যামিটারের সমমানে যদি শান্ট আমি লাগাই তাহলে পাল্লা কত গুণ বৃদ্ধি পায়? উত্তর হবে, অঙ্ক করা লাগবে না, উত্তর হবে 2। অথবা তুমি ফর্মুলা দিয়েও করতে পারো। একটা ফর্মুলা আমরা দেখছিলাম না, যে এন সমান সমান জি প্লাস এস বাই এস, এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। ঠিক আছে, এই ছিল আমাদের অ্যামিটার ভোল্ট মিটার। আসো মিটার ব্রিজ। মিটার ব্রিজ, আমরা মিটার ব্রিজ নিয়ে আমরা পড়াশোনা করবো। মিটার ব্রিজটা খুবই 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 গুরুত্বপূর্ণ, মানে তুমি বিশ্বাস করতে পারবে না, আমি আমার যদি আমার বুকটা ছিঁড়ে দেখাইতে পারতাম কত গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারতাম। মিটার ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখো। মিটার ব্রিজ ইউজুয়ালি একটা অজানা রোধ পরিমাপ করতে কাজে আসে, এটা অজানা রোধ পরিমাপ করতে কাজে আসে। এবং হুইটস্টোন ব্রিজ আমরা শিখছিলাম না, হুইটস্টোন ব্রিজ যে কনসেপ্টে কাজ করে এটাও সেই একই কনসেপ্টে কাজ করে। মিটার ব্রিজও একই কনসেপ্টে কাজ করে, হুইটস্টোন ব্রিজের কনসেপ্টেই কাজ করে। এটা দেখতে অনেকটা এরকম, তোমাদের কলেজে কখনো প্র্যাকটিক্যাল হয় কিনা আমি জানি না, যদি প্র্যাকটিক্যাল হয় তখন তো তুমি দেখতে পারবা, আর না হলে জিনিসটা দেখতে এরকম। মিটার ব্রিজ, মিটার কেন বলা হয়? কারণ এখানে একটা তার ইউজ করা হয়, তুমি দেখবে যে এই তারটা ইউজ করা হচ্ছে, লম্বা একটা তার, এবং এই তারটা একটা স্কেলের সাথে যুক্ত থাকে, এবং এই তারটা 1 মিটার লম্বা হয় বা 100 সেন্টিমিটার লম্বা হয়। একটা তার থাকে সেটা 100 সেন্টিমিটার লম্বা এবং নিচে একটা স্কেল দিয়ে দাগ দেওয়া থাকে, কতটুকু, এই যে 1 মিটার পর্যন্ত দাগ দেওয়া থাকে, বুঝছো? এটা হচ্ছে একটা মিটার ব্রিজ। আচ্ছা, এখন মিটার ব্রিজের ক্ষেত্রে, মিটার ব্রিজ কিভাবে কাজ করে? মিটার ব্রিজ কিভাবে কাজ করে? মিটার ব্রিজ, আচ্ছা মডার্ন ফিজিক্স পড়ছো না? ভেরি গুড, মডার্ন ফিজিক্স। হ্যাঁ, ওটা বেশ এফোর্ট দিয়ে পড়াইছিলাম, মডার্ন ফিজিক্সটা অনেক অনেক কনসেপ্ট দেখায় পড়াইছিলাম, অনেক লম্বা লম্বা ক্লাস এখানে। ঠিক আছে, যাই হোক, মিটার ব্রিজের ওয়ার্কিং প্রিন্সিপাল কীভাবে কাজ করে, তুমি একটা অজানা রোধ কীভাবে মিটার ব্রিজ দিয়ে, একটা মিটার দিয়ে তার দিয়ে কেমনে বের করবা? জাদুটোনা করবা নাকি? মানে অনেকে মনে করে যে এটা কীভাবে, যদি যারা ফিজিক্স জানে না, আমি বলবো যে আমি একটা লম্বা একটা তার নিব, তার নিয়ে একটা রোধ বের করে ফেলবো একটা জায়গার। তো অনেকে মনে করতে পারে আমি কালো জাদু করব, হয়তো বা অমাবস্যার রাতে আমার কবরস্থানে যায় ওই যে লেবু টেবু দিয়ে মালা বানায়, আমার কোনো মন্ত্র পড়া লাগবে, এরকম না। জিনিসটা ফিজিক্স, জিনিসটা সহজ। ধরো হুইটস্টোন ব্রিজ দেখছো তো, সেম মিটার ব্রিজ হচ্ছে সেম হুইটস্টোন ব্রিজ। পার্থক্য কি? হুইটস্টোন ব্রিজে এখানে একটা রোধ থাকে, এখানে একটা রোধ থাকে, এই জায়গায় একটা রোধ থাকে, আর এই জায়গায় একটা রোধ থাকে। তো আমি নিচের দুইটা রোধ দেই না, আমরা হুইটস্টোন ব্রিজের মতো নিচের দুইটা রোধ দেই না। আমরা কি করি? আমরা এইখানে একটা স্কেল দিয়ে দিই, আমরা এইখানে একটা স্কেল দিয়ে দিই, স্কেলের সাথে একটা তার কানেক্টেড থাকে, স্কেলের সাথে একটা তার কানেক্টেড থাকে। আমরা এখানে একটা স্কেল দিয়ে দেই, এই স্কেলের সাথে একটা তার কানেক্টেড থাকে। ওকে, এখন এই যে রোধটা, এই রোধটা আমাদের হতে পারে অজানা একটা রোধ, এই রোধটা আমাদের হতে পারে একটা অজানা একটা রোধ। কোন একটা রোধ হতে পারে আমরা জানি না, তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে R1, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে R2, অথবা তোমরা যে হুইটস্টোন ব্রিজে শিখছো পি, এরপরে কোনটা, এরপরে কিউ কোনটা, এটা কিউ না, পি কিউ আর এস। সো এটা ছিল পি, এটা ছিল আর, নিচে ছিল কিউ, নিচে ছিল এস। আচ্ছা, তারপরে এখান থেকে একটা গ্যালভানোমিটার থাকে, হুইটস্টোন ব্রিজে যেমন থাকে, এইটা একটা তার দিয়ে আমি যে কোনো একটা জায়গায় কানেক্ট করতে পারি, এটার সাথে একটা তার আছে, বুঝছো? এখানে একটা তার আছে, আমি যে কোনো জায়গায় কানেক্ট করতে পারি। এখন এই তারের মধ্যে, নর্মাল তার না, তামার তার না, এই তারের মধ্যে একটা রোধ থাকে, তারের মধ্যে, এটা এমন একটা তার যেটার মধ্যে ভালো ভালো পরিমাণে রোধ থাকে। সো এই তারের মধ্যেও কিন্তু রোধ আছে, এই তারের মধ্যেও রোধ আছে। আচ্ছা, তো আমি প্রথমে রিডিং নেই যে এইখানে ধরো এইটা হচ্ছে এল দৈর্ঘ্য, আমি এল দৈর্ঘ্যে এটা তারটা কানেক্ট করছি, বুঝছো? একটা রোধ, আরেকটা রোধ, এটা গ্যালভানোমিটার।
হুইটস্টোন ব্রিজে কি হয়, হুইটস্টোন ব্রিজে এইখানে এই রোধ আমার এইটা গ্যালভানোমিটার দিয়ে কানেক্টেড দেওয়া থাকে। এইখানে আমি নিচে দুইটা রোধের মাঝখানে কানেক্ট করি নাই, আমি একটা তারের মাঝখানে যা কানেক্ট করছি গ্যালভানোমিটারটা। আচ্ছা, এবং মজার বিষয়, তুমি বিভিন্ন জায়গায় লাগায় দেখবা কোনো একটা জায়গায়, আমি ধরে নিচ্ছি এল দূরত্বে এসে গ্যালভানোমিটারটায় দেখাচ্ছে কারেন্ট জিরো, গ্যালভানোমিটারটা দেখাচ্ছে কারেন্ট ভাই জিরো হয়ে গেছে, সাম্যাবস্থা হয়ে গেছে। তাহলে এবার দেখো, তাহলে এইটুকু জায়গার যে রোধ, আমি দেখো এই যে এইটুকু তার আছে এইখানে, আর এই পাশে এইটুকু তার আছে, তো এইটুকু তার জায়গার যে রোধ, সেটাকে ধরো আমি বললাম, এইটুকু জায়গার রোধকে ধরো আমি বললাম R1, অথবা আমি ধরো কি বলবো পি, আর এটা তো হয় কিউ, আর এইটুকু জায়গার যে রোধ, এটাকে ধরো আমি বললাম পি কিউ আর এস। এখন হুইটস্টোন ব্রিজ কি বলে, হুইটস্টোন ব্রিজ বলে যে পি ভাগ কিউ ইকুয়ালস টু আর ভাগ এস হইতে হবে, এটা হুইটস্টোন ব্রিজ বলে সাম্যাবস্থায়। হ্যাঁ, এখানে কিছু কথা আছে যে এই দিক দিয়ে ব্যাটারি কানেকশন দেওয়া থাকবে, হ্যান ত্যান, তারপরে এটা সাম্যাবস্থায় চলে আসবে। তো একটা হুইটস্টোন ব্রিজকেই আমরা এইভাবে তৈরি করছি। হুইটস্টোন ব্রিজের নিচেরগুলো একটু বাঁকানো থাকে, আমি একটু সোজা করে আঁকাইছি, যে এই যে একটা রোধ, এই যে একটা রোধ, রোধগুলো কোথায় তৈরি হয়েছে, তারের মধ্যে তৈরি হয়েছে। আমি চেঞ্জ করতে পারি, তারটা ছোট বড় করতে পারি, যে এই পাশে কতটুকু তার থাকবে, এই পাশে কতটুকু তার থাকবে, কানেকশনটা আমি কম বেশি করতে পারি এখানে। এবং এমন একটা পজিশন এল দূরত্বে আমি যা দেখলাম এটা জিরো হয়ে গেছে কারেন্ট, মানে এটা সাম্যাবস্থায় চলে আসছে। তাহলে বাকি আছে কতটুকু, এটা একটা মিটার ব্রিজ, কাজেই অবশ্যই এই টোটাল তারটা হবে 1 মিটার বা 100 সেন্টিমিটার। তাহলে এইখানে এই বাকিটা কত হবে, 100 মাইনাস এল সেন্টিমিটার, 100 মাইনাস এল সেন্টিমিটার, অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখন এই যে তারটা এখানে ইউজ করা হয়, এই যে এখানে তারটা ইউজ করা হয়, আমি ধরে নিচ্ছি তার যত লম্বা হয়, এবং ইউজুয়ালি এটাই হয়, ধরার কিছু নাই, তার যত লম্বা হয় রোধ তত বেশি হবে, তাই না? আমরা দেখছিলাম না একটা এইরকম একটা তার, এটার রোধ যতটুকু হবে, পরিবাহীর চ্যাপ্টারে পড়ছিলাম, যদি আমি আরো লম্বা বড় একটা তার নেই, তাহলে বড় তারে বাধা বেশি থাকবে, রোধ বেশি থাকবে। তো আমার যে রোধ, তারের যে রোধ, সেটা আসলে সমানুপাতিক হয় তার দৈর্ঘ্যের। আমি বলতে পারি আর ইকুয়ালস টু, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসো, কে ইন্টু এল। তো এইখানে আমি বলতে পারি এইটুকু তারের দৈর্ঘ্য হচ্ছে এল, এইটুকু তারের দৈর্ঘ্য হচ্ছে এল, রোধ হচ্ছে কিউ, তাহলে কিউ সমান সমান কে ইন্টু এল ধরো। এইটুকু তারের দৈর্ঘ্য হচ্ছে 100 মাইনাস এল, দৈর্ঘ্য হচ্ছে 100 মাইনাস এল, রোধ হচ্ছে এস, আমি বুঝতে পারি এস মানে রোধের মান সমান সমান হচ্ছে কে ইন্টু তার দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, 100 মাইনাস এল। আমি আগেই বললাম যে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, একটা তার যত বড় হয় তার রোধ তত বেশি হয়। সো তুমি যদি এখানে কানেক্ট দাও, তাহলে এখানে এই পরিমাণ, যদি আরও এইদিকে কানেক্ট দাও দৈর্ঘ্য অনেক কম হয়ে যাবে, এটাকে আরও এই পাশে কানেক্ট দিলে, এই পাশে কানেক্ট করলা, তাহলে এখানে দৈর্ঘ্য অনেক কম হবে, রোধ অনেক কম হবে, এই পাশে রোধ অনেক বেশি হবে। সো তুমি ইচ্ছা মতো জায়গায় কানেক্ট করে করে দেখতে পারো কোন জায়গায় কানেক্ট করলে আমার সাম্যাবস্থা আসে। এল দূরত্বে সাম্যাবস্থা চলে আসছে। এবার বসাও, পি ডিভাইড বাই কিউ মানে কত, কে গুণন এল। আচ্ছা, আর ডিভাইড বাই এস মানে কত, কে গুণন 100 মাইনাস এল। ঠিক আছে? আচ্ছা, কে আর কে কাটা, আমার থাকবে কত, কে আর কে কাটা, কাটতে অনেক ভালো লাগে আসলে, মাঝে মাঝে কাটাকাটি যখন হয়ে যায় মনে হয় জীবন থেকে একটা প্যারা কমে গেল। তাহলে এখানে থাকতেছে কি, থাকতেছে পি বাই এল ইকুয়ালস টু আর বাই 100 মাইনাস এল। এই যে ফর্মুলাটা খেয়াল করো, এটা কিছুই না, এটা একটা হুইটস্টোন ব্রিজের ফর্মুলা, কিচ্ছু না। হুইটস্টোন ব্রিজে আমরা কি করছিলাম, হুইটস্টোন ব্রিজে সাম্যাবস্থায় আমরা কোন ফর্মুলা ইউজ করতাম, যে এই রোধ ডিভাইড বাই এই রোধ সমান সমান এই রোধ ডিভাইড বাই এই রোধ, মানে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। মনে পড়ে হুইটস্টোন ব্রিজে? এইখানে শুধু নিচের রোধের জায়গায় আমরা দৈর্ঘ্যটাই বসাইলাম, যে পি বাই এল অথবা পি রোধ ডিভাইড বাই সেই রোধের নিচের দৈর্ঘ্য, আর রোধ ডিভাইড বাই সেই রোধের নিচের যে রোধটা আছে তার দৈর্ঘ্য। এখান থেকে তুমি বের করতে পারবা যদি কোনো একটা দৈর্ঘ্য, যে কোনো একটা জিনিস অজানা থাকে। ইউজুয়ালি তুমি যখন লাগাবা তুমি তো দেখবা কত দূরে এসে সাম্যাবস্থা পাইলা,
তাহলে এই পাশের দৈর্ঘ্যটা তুমি জানবা, টোটাল যেহেতু 1 মিটার, ধরো 30 সেন্টিমিটার দূরে তুমি সাম্যাবস্থা পাইছো, তাহলে এই পাশে 30 সেন্টিমিটার, এ পাশে 70 সেন্টিমিটার। এই রোধটা তুমি জানো না, এই রোধটা তোমার জানা একটা রোধ, তুমি নিছো 10 ওহম, তাহলে ফর্মুলায় পি এর মান 10 ওহম, 30, 100 মাইনাস 30, আর এর মানটা বের করতে পারবো আমরা। সো এইটা দিয়ে আমরা অজানা রোধের মানটা বের করতে পারি। পরীক্ষাগারে যখন তুমি পরীক্ষা করবা, তোমার কাছে একটা রোধ আসছে, তুমি জানো না যে এই রোধের মানটা কত। কালার কোডিং তোমাদের পড়ানো হয়নি এই চ্যাপ্টারে কালার কোডিং পড়ানো হয়, আর বিভিন্ন সিলেবাসে আছে, তোমাদের পড়ানো হয়নি, কিন্তু আসে না। তো কালার কোডিং থেকে কালার মানে রোধের মধ্যে কালার দেওয়া থাকে, কালার দেখে বোঝা যায়। বা ধরো তুমি কোনো কালার দেওয়া নেই, একটা জিনিস ধরা দিতেছে যে এটা রোধ কত, মাপ কেমন মাপবা, তুমি যে কোনো একটা জায়গায় বসাবা, এপাশে একটা পরিচিত রোধ নিবা এবং এই তারটা ঘুরাই ঘুরাই দেখবা কোন জায়গায় তারটা কানেক্ট করলে সাম্যাবস্থা আসে, তারপরে নিবা ঠিক আছে এটা দৈর্ঘ্য কত আসলো, এটার দৈর্ঘ্য কত আসলো, এটার মান এত, এটার মান তাহলে কত হবে। মিটার ব্রিজের এই বিন্দু হতে 40 সেন্টিমিটার, দেখছো এটা একটা মিটার ব্রিজ না, মিটার ব্রিজ, তাহলে এই পুরোটা হচ্ছে 1 মিটার। এ বিন্দু হতে 40 মিটার দূরে জকি রাখায়, এই যে আমি যে জিনিসটা কানেক্ট করি, যেটা কানেক্ট করি এটাকে বলা হয় জকি, এটাকে কি বলা হয়, জকি। জকি রাখায়, জকি মানে যেটা আমি কানেক্ট করতেছি নিয়ে যায়। তো জকি রাখায় গ্যালভানোমিটারের কাঁটায় কোনো বিক্ষেপ দিল না, মানে কি সাম্যাবস্থা, এটা হচ্ছে আমার সাম্যাবস্থা। তাহলে অজানা রোধ আর কত, এখানে একটা অজানা রোধ আছে, এই রোধের মানটা কত সেটা বের করতে হবে। তো সার্কিটটা একটু কমপ্লেক্স মনে হতে পারে যে ভাই এখানে কি করছে, তুমি দেখো 12 ওহম আর 4 ওহম মিলে কত হয়, 12 ওহম আর 4 ওহম মিলে কত হয়, 12 গুণন 4 ডিভাইড বাই 12 যোগ 4, তাহলে 12 4 48, 48 ভাগ 16, তাহলে 48 ভাগ 16, এটা আসবে 3 ওহম। সো এখানে আসলে আছে 3 ওহম, সার্কিটটা আসলে এরকম, এখানে 3 ওহম, এটা আর অজানা, এই যে গ্যালভানোমিটার, এই যে জকি কানেক্ট করছে, এই এই ঠিক আছে, এবং তারপরে যেখানে তোমার একটা ব্যাটারি দেওয়া, এবং বলে দেওয়া আছে যে জকি যে কানেক্ট করছে এইটা হচ্ছে 40 সেন্টিমিটার, সো তাহলে একটু কম হওয়া উচিত ছিল, তাহলে বাকিটা কত হবে, বাকিটা হবে 100 মাইনাস 40, মানে 60 সেন্টিমিটার, সো তাহলে এটা একটু এইদিকে হওয়ার কথা। এবার তুমি ফর্মুলা বসাও, তাহলে 3/40, 3/40 ইকুয়ালস টু আর ভাগ 100 মাইনাস 40, আর ভাগ 100 মাইনাস 40, তাহলে 3/40 ইকুয়ালস টু আর ভাগ 60, তাহলে আর সমান সমান কত আসে, আর সমান সমান আসবে তোমার 3/40 গুণন 60, তাহলে আর এর মান কত, 4.5 ওহম। দেখছো 4.5 ওহম আমরা বের করে ফেললাম, অজানা রাশি বের করে ফেললাম। তো এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই, এটা আসলে কিছুই না, এই দুইটা মিলে একটা রোধ তৈরি হয়েছে এখানে, কত ওহম, 3 ওহমের। এবার একটা নর্মাল মিটার ব্রিজ, আসলে মিটার ব্রিজ বলতে আসলে কিছুই না, মিটার ব্রিজ একটা হুইটস্টোন ব্রিজ, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, এই যে এই জিনিসটা মাথায় রাখো, এই জন্যই বলছি যে এটা আসলে হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল মেনে চলে, এটা এমসিকিউতে আসে, বুঝছো, এটা এমসিকিউতে খুবই আসে, এটা মাথায় রাখো, এমসিকিউতে খুবই আসে এটা, যে ওয়ার্কিং প্রিন্সিপাল কি মিটার ব্রিজের। এটা দেখো, এটা একটা মিটার ব্রিজ, তোমাকে বলছে এ বিন্দু হতে 25 সেন্টিমিটার দূরে তুমি সাম্যাবস্থা পাইছো, গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না, তাহলে অজানা রোধ আর এর মান কত, তাহলে এখানে যে 6 2 3, এই তিনটা মিলে এই বাহুতে রোধ কত, এইখানে 4 আর আর আছে, সো এই পুরাটা মিলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স, সো এই বাহুতে 6 2 আর 3 মিলে কত হবে, 1/6 প্লাস 1/2 প্লাস 1/3, এইটা হলো এখানকার 1/r, তাহলে আর এর মান হচ্ছে এইটা, কত আসে এটা দেখো তো, 6 প্লাস 1/2 প্লাস 1/3, তাহলে 1/r আসে 1, তাহলে আর এর মান হবে এটাকে উল্টা, তাহলে 1, 1 ওহম, সো এই পুরা জিনিসটা মিলে আসলে 1 ওহম, আর এটা আমি ধরে নিচ্ছি এক্স, এ পাশে আছে 25, তাহলে এইখানে কত, 100 মাইনাস 25 মানে হচ্ছে 75, তাহলে আসলে অঙ্কটা খুবই সিম্পল, তাহলে 1/1 নিচের দৈর্ঘ্য 25 ইকুয়ালস টু এক্স ভাগ এক্স এর নিচের দৈর্ঘ্য মানে 75, তাহলে এক্স সমান সমান কত আসবে,
75 গুণন 1 ভাগ 25 মানে আসবে 3 ওহম। তাহলে এই পুরা জায়গাটার তুল্যরোধ আসা লাগবে 3 ওহম। তাহলে আর এবং 4 এদের সমান্তরালের তুল্যরোধ আসা লাগবে 3 ওহম। তাহলে আর এবং 4 এর তুল্যরোধ কত? আর গুণন 4 ডিভাইড বাই আর যোগ 4, এটা আসতে হবে 3। তাহলে এখান থেকে আর এর ভ্যালু বের করব। তাহলে 4r ইকুয়ালস টু 3r প্লাস 12। আমি গুণ করে ফেললাম, 4টা আর 4r, আর এটা যাই গুণ করে দিলে আর গুণন 3 3r, 4 গুণন 3 12। তাহলে এটা যদি এপাশে নিয়ে আসো, তাহলে 4 মাইনাস 3, তাহলে হবে আর সমান সমান থাকবে 12 ওহম। এই যে আর এর মান হচ্ছে আমার 12 ওহম। দেখো এটা দেখো, নিজেরাই পারবা তোমরা, এটা যদি পারো, না পারলেও আমি আছি, সমস্যা নেই। মিটার ব্রিজের এ বিন্দু হতে 40 মিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া গেল। পরবর্তীতে 2 মানের একটি রোধ এস এর সাথে সমান্তরালে যুক্ত করায় নিস্পন্দ বিন্দুটি এ বিন্দু হতে 25 সেন্টিমিটার দূরে পাওয়া গেল। অজানা রোধ এস ও আর কত? অজানা রোধ এস ও আর কত? তো তোমার মিটার ব্রিজ আছে, এটার এ থেকে 40 সেন্টিমিটার দূরে তুমি নিস্পন্দ বিন্দু পাইলা। যখন তুমি এস এর সাথে 2 ওহম লাগাই দিছো সমান্তরালে, তখন আবার তুমি এটা কতটুকু দূরে পাইছো? তখন আবার 25 সেন্টিমিটার দূরে তুমি পাবা। তখন তুমি আবার 25 সেন্টিমিটার দূরে পাবা। সো ঘটনা কিন্তু দুইটা, এস এর মানও জানি না, আর এর মানও জানি না। যখন এস এর মানও জানি না, আর এর মানও জানি না, শুধু এস আর আর আছে, যখন শুধু 2 ওহম আমি লাগাই নেই সমান্তরালে, তখন এস ভাগ 40 ইকুয়ালস টু আর ভাগ, তাহলে 100 মাইনাস 40 মানে হবে 60। এটা একটা ইকুয়েশন, বা এস ভাগ আর, বা আমি এভাবে লিখতে পারি যে 60s ইকুয়ালস টু 40 আর, অথবা এস সমান সমান 40/60 মানে হলো 2/3 আর। সো এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন। এরপরে যখন আমি আবার এস এর সাথে 2 ওহম সমান্তরালে লাগাই দিলাম, এস এর সাথে 2 ওহম সমান্তরালে যখন লাগাই দিচ্ছি, তখন কি ঘটবে? তখন এস এর সাথে 2 ওহম সমান্তরালে লাগাইলে এই পুরো জায়গার তুল্যরোধ কত আসবে? 2s ডিভাইড বাই s প্লাস 2, তাই না? আচ্ছা, তাহলে যখন 2s ডিভাইড বাই s প্লাস 2 থাকবে, তখন সাম্যবিন্দু আমি পাবো 25-এ। আর ওই পাশে তো আমি কোনো চেঞ্জ করি নেই, এ পাশে থাকতেছে আর নিচে থাকবে 25, তাহলে বাকি থাকতেছে 100 মাইনাস 25 মানে হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে যখন এখানে 2 লাগাইলাম সমান্তরালে, টোটালটা হয়ে গেল 2s বাই s প্লাস 2, এবং এটার সাম্যাবস্থা তখন চলে আসবে 25-এ, 40 থেকে চেঞ্জ হয়ে চলে আসবে 25-এ। তাহলে বাকি এই পাশে থাকবে 75 আর এর নিচে। এটা হচ্ছে আমার 2 নাম্বার। এটা আমি একটু সলভ করে ফেলি, তাহলে কত আসে এটা? 2 ইন্টু এস ডিভাইডেড বাই 25s প্লাস 50 ইকুয়ালস টু আর বাই 75। আচ্ছা, এখন এখান থেকে আর এর জায়গায় এটা বসায় দাও, এস সমান সমান 2/3 আর, এটা সব জায়গায় বসায় দিই, চলো। হ্যাঁ, বুঝছো? এস এর জায়গায় এস সমান সমান 2/3 আর বসাই। এস এর জায়গায় যেখানে যেখানে এস আছে, সেখানে এস সমান সমান 2/3 আর বসাই। তাহলে 2 গুণন এস, এস মানে কত? 2/3 আর, 2/3 আর ডিভাইডেড বাই 25s প্লাস 50, 25s, এস মানে কত? 2/3 আর যোগ 50 ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 25। ঠিক আছে না? এই দেখো, এখানে একটা ইকুয়েশন, অজানা রাশি হচ্ছে আর এর মানটা বের করবা। একটু যদি সহজ করে দিই তোমাদের জন্য, তাহলে 4r/3 ডিভাইডেড বাই, এখানে আসবে 50/3r প্লাস 50 ইকুয়ালস টু r/25। তাহলে উভয় পক্ষ থেকে তুমি আর কেটে দিতে পারো, এপাশেও আর গুণ আকারে আছে, এপাশেও আর গুণ আকারে আছে, কেটে দিলাম। তাহলে এখানে থাকতেছে কত? থাকতেছে 4/3 ডিভাইডেড বাই, যদি 3 দিয়ে আমি গুণও করে দিই একবারে, আবার যদি 3 দিয়ে গুণ করে দিই উপরে নিচে, তাহলে এখানে আসবে 4 ডিভাইডেড বাই 50 আর প্লাস 150 ইকুয়ালস টু 1/25। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত আসে দেখো, গুণ করলে
25 × 4 মানে হচ্ছে 100 ইকুয়ালস টু এটা গুণন এটা, তাহলে 50 আর প্লাস 150, তাহলে 50 আর সমান সমান, কিরে ভুল করলাম না এই কোথাও? কোথায় ভুল করছি রে আমি? কোথাও কি ভুল করছি? কোথাও তো ভুল করছি রে দয়া, দয়া কুছ তো গড়বড় হ্যাঁ দয়া। দাঁড়াও দেখি, এস সমান সমান 2/3, এস সমান সমান 2/3 আসছে তাই না? এস বাই 40 সমান R/60, তাহলে 60s সমান 40R, তাহলে এস সমান সমান 2/3R। হ্যাঁ 2/3R, এটা ঠিক আছে। এরপরে এস আর 2, তাহলে এস গুণন 2 ডিভাইড বাই এস প্লাস 2, নিচে হচ্ছে 25 আর বা 75। আচ্ছা 25 2s কে একবার এটা দিয়ে ভাগ এটা দিয়ে ভাগ, তাহলে এটার এটা গুণ হয়ে যায়, গুণ হলে হবে 25s প্লাস 50 উপরে হচ্ছে 2s আর ভাগ এ হে 25 কেন, এটা 75, সি 75 এখানে লিখছি, আর 25 75। তাই তো বলি মিলে না কেন ভাই, মিলবে না কেন, মিলবে না কেন? আচ্ছা এটা হচ্ছে 75, তাহলে 75 আর 4 গুণ হইলে 100 হয় না, তখন এখানে হবে 100 না, তখন এখানে কত হবে? 75 আর 4, 4 75-এ কত হয়? 400 মাইনাস 100, 300 নাকি? 75 গুণন 4 কি 300 না? তিনশো, এটা হবে 300। তাহলে 50 আর প্লাস, ও না এটা না, এই যে এটা হবে 300। এবার ঠিক আছে, 300 সমান সমান 50 আর প্লাস 150, তাহলে 150-এর পাশে চলে আসবে, তাহলে 50 সমান সমান 150, তাহলে আর সমান সমান আসবে কত? 150 ভাগ 50 মানে হচ্ছে 3 ওহম। সো এটা হচ্ছে আর এর মান, আর হচ্ছে 3 ওহম। আর এর মান যদি জানা থাকে তাহলে এস সমান সমান 2/3 আর, আর কত? আর হচ্ছে 3, আর হচ্ছে 3, তাহলে 3 আর 3 কাটা, তাহলে এস সমান সমান আসবে 2 ওহম, এস আসবে 2 ওহম। ঠিক আছে? সো দুই ক্ষেত্রে দুইটা ইকুয়েশন আসতেছে, আমি একটা সম্পর্ক বের করলাম, সেকেন্ড যে ইকুয়েশন এখানে এই সম্পর্কটা বসাই দিছি, তাহলে একটা রাশি থাকলো আর এইটা আমি সলভ করে ফেললাম, আর যখন পেয়ে গেলাম তখন আর এর ইকুয়েশন থেকে এসও বের করে ফেললাম। ঠিক আছে, সেটা হচ্ছে আমার 75, আসলে এটাও 25 75 হবে এটা। ওকে, মিটার ব্রিজে এর চেয়ে আসলে পেঁচানোর মতো কিছুই নেই, মিটার ব্রিজে আসলে আর কিছুই আসলে করার মতো নাই, মিটার ব্রিজে যা করবে এইটাই, এটা এটা ছাড়া আসলে কিছুই করার নাই। পোস্ট অফিস বক্স, পোস্ট অফিস বক্স কী করে? সেম মিটার ব্রিজে যা করছো না সেম কাজ করে, হুইস্টন ব্রিজের মতো অজানা রোধ বের করে, এটাও হুইস্টন ব্রিজের কনসেপ্ট ইউজ করে করা হয় মিটার ব্রিজ। আমি খুব দ্রুত দেখাই দেবো মিটার ব্রিজটা। মিটার ব্রিজে তুমি দেখবে এরকম সুইচ থাকে, এরকম সুইচ থাকে, এগুলো বাটন সুইচ, উৎস সুইচ। তোমাকে প্রশ্নে বলে দিবে একটা মিটার ব্রিজে, তোমাকে প্রশ্নে এরকম বলবে যে একটা পোস্ট অফিস বক্স, তো এটার ভেতরে ইন্টারনাল সার্কিটটা এরকম, বোঝার দরকার নেই, তোমাকে বলবে একটা হুইটস্টোন ব্রিজের আকৃতিতে একটা মিটার ব্রিজ থাকে, একটা মিটার ব্রিজ একটা হুইটস্টোন ব্রিজের আকৃতিতে থাকে, বুঝছো? হুইটস্টোন ব্রিজের আকৃতিতে একটা মিটার ব্রিজ আসলে থাকে, এটা হচ্ছে গ্যালভানোমিটার। এবং তোমাকে বলবে যে গ্যালভানোমিটারটা বিক্ষেপ দেখাচ্ছে না, একটা অজানা রোধ থাকে, ধরো এই অজানা রোধ হচ্ছে আর, এবং তোমাকে বলে দিবে কি মনে আছে, পি কিউ আর এস, ধরো এটা হচ্ছে অজানা রাশি, তোমাকে বলবে এটা প্রথম বাহু, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তোমাকে বলবে যে প্রথম যে বাহু, প্রথম বাহু, তোমাকে বলবে প্রথম বাহুতে 100 ওহম, 10 ওহম আর হচ্ছে 50 ওহম, এই বাটনগুলো আমি অফ করলাম, এই বাটনগুলো আমি অফ করলাম। তারপরে তোমাকে বলবে যে অফ করলাম বা বন্ধ করলাম, বন্ধ করলাম। বললো তোমাকে দ্বিতীয় যে বাহু, দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহুতে, দ্বিতীয় বাহু তো আমার অজানা রাশি, তোমাকে বললো ধরো তৃতীয় বাহু, তৃতীয় বাহুতে
এখানে হচ্ছে 160, এখানে হচ্ছে ধরো তোমার তাহলে 50 ওহম, 20 ওহম, 10 ওহম, এইগুলা অফ করলাম বা বন্ধ করলাম। তোমাকে বলবে চতুর্থ বাহু, যেটা চতুর্থ বাহু, সেইখানে শুধু 10 ওহম এইটা অফ বা বন্ধ করলাম। এখন এই কথাটা বুঝতে পারলে, এখানে কি বুঝছে এটা বুঝতে পারলে তোমার আসলে পুরো জিনিসটাই বোঝা হয়ে গেল। অফ বা বন্ধ, অফ বা বন্ধ এর অর্থ হচ্ছে সিরিজ কানেকশন দেওয়া, এর অর্থ হচ্ছে সিরিজ কানেকশন অন করা, সিরিজ দেয়া। তার মানে 110 আর 50 এটাকে সিরিজ কানেকশন দেওয়া হয়েছে, তাহলে এটা হবে 100 যোগ 10 যোগ 50 মানে 160। কাটাকাটি করবা, এটা আমার আঁকায় দেখাতে মনে হলো এটা বন্ধ না, সরি ভুল লিখেছি, একটু কাটো, কাটলে মনে থাকবে, কাটলে মাথার মধ্যে সেট হবে, মনে থাকবে, কাটলে মনে থাকবে। খোলা, খুলে দেওয়া হলো, খোলা খুলে দেওয়া হলো, বুঝছো, খুলে দিছে, খুলে দিছে। এই তো কাটাকাটি করলো না, এখন এই যে কাটাকাটি হলো আমার কারণে তোমার, তো এখন তোমার মনে থাকবে যে এই তো পারভেজ ক্লাস নিতে আসছিল, ওই কি লেখছে, ভুল লেখছে, যার কারণে আমার কাটাকাটি করা লাগছে। তো বন্ধ নয়, উল্টা বলছে, এটা হচ্ছে খোলা। যদি খুলে দেয়, খুলে দেওয়া মানে হচ্ছে সিরিজে কানেকশন দিচ্ছি। সেটা একটু ইনটুয়েটিভ, যে ভাই আমি খুলে ফেললাম 100 ওহম, তারপরে 10 ওহম, 50 ওহম, আমি খুলে ফেললাম বা অফ করে দিলাম বা অন করে দিলাম। খুলে ফেলা বলবে, পরীক্ষা বলবে খুলে ফেলা, খুলে ফেলছি, সুইচ খুলে ফেলছি। তাহলে এটা সিরিজ কানেকশন দেওয়া হয় কেমনে সেটা আমি দেখাচ্ছি তোমাকে। 100 ওহম, তো এটার এখানে একটা সুইচ থাকে, সুইচ থাকে, এই সুইচটা এরকম কানেক্টেড থাকে, এই সুইচটা কানেক্টেড থাকে, এই সুইচটা কানেক্টেড, এই সুইচটা কানেক্টেড। তো দেখো এই পুরোটা শর্ট সার্কিট, এখানে কোনো রোধ নাই। খুলে দেওয়া মানে হচ্ছে এই সুইচটা আমি খুলে দিছি, এই সুইচটা আমি খুলে দিছি, তারপরে ধরো 20 ওহম আমি খুলে দিলাম, 20 ওহম আমি খুলে দিলাম, খুলে দিলাম। খুলে দেওয়ার অর্থ কি, এখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে, এখন যদি কোনো কারেন্ট যায় তাকে অবশ্যই 100 ওহম যাইতে হবে, এখানে শর্ট সার্কিট চলে যাবে, এখানে 20 ওহম যাইতে হবে। সো খুলে দেওয়ার অর্থ হচ্ছে এই যে আমি খুলে দিলাম, খুলে দেওয়া মানে 100 আর এই যে 20 খুলে দিলাম, এই 20, 100 আর 20 এখন আছে সিরিজে, বুঝছো? তো এইটাকে আমরা বলতেছি খুলে দেওয়া, এটাকে আমরা বলতেছি খুলে দেওয়া, এই জিনিসটার নাম হচ্ছে খুলে দেওয়া। প্রশ্নে বলবে যে এত ওহমের কাঠি খুলে দেওয়া হলো, বা এত ওহম খুলে দেওয়া হলো, এত ওহমের বাটন খুলে দেওয়া হলো। তো খুলে দেওয়া মানে হচ্ছে কানেকশন করা, খুলে দেওয়া, খুলে ফেলা বা খুলে দেওয়া, খুলে ফেলা বা সুইচ অফ করা। তো সুইচ অফ করলে আসলে 100টা অন হয়ে যায়, বুঝছো? আচ্ছা, তো তাহলে এগুলো খুলে দিলাম, মানে এগুলো আমি সিরিজে কানেকশন দিছি, মানে 160। এখানে তাহলে কানেকশনটা কত, 50, 20 আর 10 মানে হচ্ছে 80 ওহম। আর এইখানে কত, শুধু তো একটাই আমি খুলে দিছি, একটাই হচ্ছে 10 ওহম। তার মানে এখানে আছে 160, এখানে থাকবে 80, এখানে অজানা রাশি, এখানে হচ্ছে 10। এবার তুমি সলভ করবা যে 160 ভাগ 80 ইকুয়ালস টু আর ভাগ 10, তাহলে কত আসে এইটা। এখান থেকে আর এর মানটা বের করবা, তুমি দেখবা আর এর মানটা আসবে 20, আর আসবে 20 ওহম। সো হুইটস্টোন ব্রিজে যা করছো সেটাই, শুধু এখানে ভাষাগত পার্থক্য তোমাকে বলে দিবে কোন বাহুতে কত রোধ, ডিরেক্টলি বলবে না। তোমাকে বলবে আমি 100-র বাটন, 50-এর বাটন আর একটা 10-এর বাটন খুলে ফেললাম, তাহলে 160। তোমাকে বলবে আমি 20-এর বাটনটা খুলে ফেললাম বা 20-এর চাবি খুলে ফেললাম, তোমাকে বলবে যে আমি 10-এর চাবি খুলে ফেললাম, 20 আর 10 30 ওহম। তোমাকে বলবে যে আমি 200 ওহম, 100 ওহম আর 50 ওহম খুলে ফেললাম, চাবি খুলে ফেললাম, তাহলে 200, 150, এটা হবে 350। এভাবে হিসাবটা করতে হবে যে কোন বাহুতে কত আছে। তারপর বলবে এবার অবশিষ্ট বাহুর হিসাবটা করো, এই বাহুটার হিসাবটা করো, সেটা তোমাকে হুইটস্টোন দিয়ে করে ফেলতে হবে। আরেকবার আমি পোস্ট অফিস বক্সটা আরেকবার বুঝাই দিই। দেখো, পোস্ট অফিস বক্স আসলে একটা তড়িৎচালক, পোস্ট অফিস বক্স আসলে একটা হুইটস্টোন ব্রিজ। একটা হুইটস্টোন ব্রিজের 4টা বাহু থাকে, একটা হুইটস্টোন ব্রিজের 4টা বাহু থাকবে, মাঝখানে একটা গ্যালভানোমিটার যেখানে কোনো বিক্ষেপ দেখাবে না, মানে সাম্যাবস্থায় থাকবে। তোমাকে বলবে যে একটি পোস্ট অফিস বক্স, পোস্ট অফিস বক্সকে তুমি শুনবা হুইটস্টোন ব্রিজ, যখনই বলবে পোস্ট অফিস বক্স তোমার কানের মধ্যে যেন আসে হুইটস্টোন ব্রিজ।
তো একটা পোস্ট অফিস বক্স যা হুইস্টন ব্রিজ, তার বাহু হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কোনো একটা হয়তো বা অজানা, এটা হয়তো বা অজানা। তোমাকে এই 3টা বাহুর রোধ বলবে, কিন্তু এই 3টা বাহুর রোধ তোমাকে সরাসরি বলবে না। এই 3টা বাহুর রোধ তোমাকে সরাসরি কখনোই বলবে না। হতে পারে এইটার মানটা ফিক্সড, এটার মান ধরো 20 ওহম, কোনো একটা ফিক্সড হতে পারে, এটা তোমাকে কখনোই বলবে না। তোমাকে কি বলবে, যে প্রথম বাহুতে আমি 20 ওহম 10 ওহমের চাবি খুলে ফেললাম, বা চাবি খুলে দেয়া হলো, খুলে দিল। তোমাকে বলবে দ্বিতীয় বাহুতে 30 ওহম আর 10 ওহমের চাবি খুলে দিলাম। বুঝছো জিনিসটা? 20 ওহম আর 10 ওহমের চাবি খুলে দিলাম, 30 ওহম 10 ওহমের চাবি খুলে দিলাম। চাবি খুলে দেওয়ার অর্থ কি? চাবি খুলে দেওয়ার অর্থ হচ্ছে এই দুইটাকে সিরিজে কানেকশন দেওয়া। যেমন জিনিসটা হতে পারে এরকম, এদের ভিতরে সার্কিটটা এরকম হতে পারে ধরো 30 20 10। হ্যাঁ, আচ্ছা, চাবি খুলে দেওয়া মানে কি? প্রথমে বলছে তোমাকে 20 ওহম আর 10 ওহমের চাবি খুলে দেওয়া হয়েছে। সো উপরে 20 ওহম আর 10 ওহমের চাবি খুলে দেওয়া, নিচে 30 ওহম আর 10 ওহমের চাবি খুলে দেওয়া। সো 20 ওহম আর 10 ওহমের চাবি খুলে দেওয়া, বাকিদের চাবি হচ্ছে লাগানো। এখানে 30 ওহম আর 10 ওহমের চাবি খুলে দেওয়া, বাকিটার চাবি হচ্ছে লাগানো। এখন চাবি খুলে দিলে লাভটা কি হইলো দেখো তো? চাবি মানে কিছুই না, এটা হচ্ছে একটা তার, তাহলে এইখানে কতটুকু রোধ আছে? এই জায়গার তুল্য রোধ কত বলতে পারবা? দেখো, যদি কোনো কারেন্ট আসে, তাহলে এই কারেন্ট এখানে আসার পর দেখবে এখানে কোনো রোধ নাই, চলে যাবে। এখানে আসবে, এসে যাওয়ার কোনো রাস্তা নাই, 20 ওহম দিয়ে যাবে। এখানে যাওয়ার রাস্তা নাই, 10 ওহম দিয়ে কারেন্টটা চলে যাবে। কাজে 20 আর 10 আছে সিরিজ কানেকশনে, তাহলে 20 আর 10 হচ্ছে সিরিজ, তাহলে টোটাল কত হবে কারেন্ট রোধ এখানে? 30 আর 10 চাবি খুলে দিলাম, তাহলে কারেন্ট যদি আসে সে 30 দিয়ে যাবে। এখানে আসার পর সে কি রোধ দিয়ে যাবে? যাবে না, কারণ এখানে একটা শর্ট সার্কিট, চলে যাবে। আবার সে 10 দিয়ে যাবে, কাজে 30 আর 10-এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এই যে 30 আর 10 আছে সিরিজে, তাহলে এখানে 30 আর 10 সিরিজ, রোধ হবে 40। কাজে এখানে রোধ হচ্ছে 30, এখানে রোধ হচ্ছে 40। বুঝছো? তাহলে এই যে এটার রোধ জানো, এটার রোধ জানো, এটার রোধ জানো, এই বাহুর রোধ বের করা লাগবে। সো এটা নতুন কিছুই না, তোমরা যা শিখছো সেটাই, শুধু এইখানে তোমার বোঝা লাগবে যে এই কথাটার অর্থ কি। কারণ পোস্ট অফিস বক্সে এরকম অনেকগুলো রোধ থাকে, তুমি সুইচ খুলে দিবা অথবা সুইচ লাগাই দিবা, চাবি খুলবা বা চাবি লাগাবা, লাগায় রোধ চেঞ্জ করে দেখবা কোন রোধের কারণে এইখানে তোমার একদম সাম্যাবস্থা চলে আসে। যখনই সাম্যাবস্থা পেয়ে যাবা, তখন তুমি হিসাব করা শুরু করবা যে কোনটা অন করছি, কার কারণে সাম্যাবস্থা আসছে। এরপরে ফর্মুলা বসে তুমি আর এর মানটা বের করবা। এবার বুঝছো নাকি বলো? বুঝছো? এই ছিল আমাদের পোস্ট অফিস বক্সের যাবতীয় জিনিসপত্র। পটেনশিওমিটার, এটাও সহজ একটা জিনিস, খেয়াল করো। এটা 10 মিনিট লাগবে বুঝতে, এখান থেকে প্রশ্ন খুবই কম আসে, বাট প্রশ্ন করার পর্যাপ্ত স্কোপ এখানে আছে। যে যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে, এমসিকিউতে আসে, পটেনশিওমিটারে কোন পদ্ধতিতে বিভব মাপা হয়? বিভব পার্থক্য বা ভোল্টেজ তুমি মাপতে পারবা ও তড়িৎচালক শক্তি তুমি মাপতে পারবা, তাকে পটেনশিওমিটার বলে। সো পটেনশিওমিটার পটেনশিয়াল মাপে। পটেনশিওমিটার কি মাপে? পটেনশিয়াল মানে কি? বিভব, পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। সো পটেনশিয়াল মাপে বা বিভব মাপে। এটা দেখতে এরকমও হতে পারে, এরকমও হতে পারে। বুঝছি? ওকে। পটেনশিওমিটার, এই যে এই জিনিসটা ঘুরানো যায়, বুঝছো? এটা ঘুরায় মাপা যায়, যে এটা ধরে ঘুরানো যায় পটেনশিওমিটার। অথবা এখানে এই জিনিসটা ঘুরানো যায়, এই যে এটা ঘুরানো যায়, ঘুরায় মান পরিবর্তন করা যায়। আচ্ছা, তো পটেনশিওমিটার কি করে? একটা ইএমএফ, আমরা যে ই লিখতাম না, ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা হচ্ছে আমরা যে ই লিখি, সেই ই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ই মাপে এটা। তারপরে দুইটা সেলের ইএমএফ সে তুলনা করতে পারে, দুইটা সেল, যে কোন ব্যাটারির তড়িৎচালক শক্তি বেশি, কোন ব্যাটারির তড়িৎচালক শক্তি কম। তড়িৎচালক শক্তির ইংরেজি হচ্ছে ইএমএফ।
তড়িৎ চালক শক্তি, এই কথাটার ইংরেজি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, সো ইংলিশে লিখছে ইএমএফ। তারপরে কোষের অভ্যন্তরীণ রোধ যেটা ছোট হাতের আর, এটাও সে পরিমাপ করতে পারে। পটেনশিওমিটারের কানেকশনটা একটু খেয়াল করো, পটেনশিওমিটারটা কিভাবে কানেকশন দেওয়া হয়, পটেনশিওমিটারটা কি রকম দেখতে। এটা একটা ব্যাটারি, ধরো এইখানে আমি একটা ব্যাটারি নিছি, এই ব্যাটারির আমি কোনো কিছু জানি না, বাট এই ব্যাটারির হবে একটা তড়িৎচালক শক্তি একটা থাকবে, তো এই ব্যাটারির একটা তড়িৎচালক শক্তি তো থাকবে আচ্ছা ঠিক আছে, আছে একটা আছে, ঠিক আছে আছে, ধরো আছে, এই ব্যাটারির একটা তড়িৎচালক শক্তি আছে এটা আমি মাপতে চাই, কেমনে মাপবো এটা আমি কেমনে মাপবো, কিভাবে মাপার কি উপায় থাকতে পারে। আচ্ছা একটা কাজ করি, একটা কাজ করি, এই ব্যাটারিটাকে তুমি এইভাবে কানেকশন দাও, এই ব্যাটারিটাকে তুমি কি করো, তুমি একটা ওই যে আগের মতো 1 মিটার লম্বা একটা তার নাও, নিলা, ঠিক আছে, 1 মিটার লম্বা একটা তুমি তার নিছো, 1 মিটার হতে পারে, যে কোনো দৈর্ঘ্য হতে পারে, একটা লম্বা স্কেল যেটার মধ্যে একটা তোমার পরিবাহী তার আছে, ওই তারের তুমি এই জায়গায় এটাকে কানেকশন দিছো, এই জায়গায় এটাকে তুমি কানেকশন দিছো, ঠিক আছে দিলাম। এবার এটাকে তুমি আরেকটা ব্যাটারির সাথে লাগাও, যেই ব্যাটারির সব কিছু তুমি জানবা, ধরো এই ব্যাটারি আছে, এখানে একটা রোদও থাকতে পারে, এটা এখানে কানেকশন দেওয়া, এইটা তুমি জানবা, এইটা তোমার জানা, বুঝছো, এই জিনিসটা তুমি জানো, এটা হচ্ছে আমার জানা রাশি, এটা হচ্ছে আমার জানা, এটা আমি জানি, এখানকার রোধ থাকবে, অভ্যন্তরীণ রোধ হতে পারে, যে কোনো রোধ হতে পারে, এই ব্যাটারির একটা রোধ থাকতে পারে, এবং এইখানে এই যে পুরো তারটা লম্বা দৈর্ঘ্য তার, মিটার ব্রিজে যেরকম তার দেখেছি সেরকম একটা তার এখানে একটা আছে, যেটার সাথে আমি একটা অজানা ব্যাটারি আমি কানেকশন দিলাম। কানেকশন এমনভাবে কানেকশন দিব, বিভিন্ন জায়গায় আমি কানেকশন দিব, বিভিন্ন জায়গায় কানেকশন দিয়ে আমি চেক করব কোন জায়গায় এই যে গ্যালভানোমিটার এখানে থাকবে সেইখানে কারেন্ট আমার জিরো আসে, সেখানে আমার কারেন্ট জিরো আসে, এটা আমরা দেখলাম, খোঁজ নিব যে কোন জায়গায় কানেক্ট করলে এটা জিরো আসবে। আচ্ছা ঠিক আছে, তো এই দৈর্ঘ্যটা ধরো তুমি পাইলা এল, এই দৈর্ঘ্যটা কি হবে, যদি মিটার বলে দেয় যে আমি একটা 1 মিটার লম্বা পরিবাহী, তাহলে এটা হবে 100 সেন্টিমিটার মাইনাস এল, বা আমি ধরো তোমাকে বললাম যে এটা হবে এল ড্যাশ, হিসাব করে নিবা, তোমাকে বলে দিবে পুরো দৈর্ঘ্যটা, তোমাকে বলে দিবে, ধরো বলে দিতে পারে যে এই পুরো দৈর্ঘ্য এইটা হচ্ছে, ধরো তোমার হচ্ছে যে এক্স, তাহলে এল দৈর্ঘ্যে তুমি একটা সাম্যাবস্থা পাইছো, এটাকে বলা হয় নাল পয়েন্ট, এটাকে বলা হয় নাল পয়েন্ট, এই জিনিসটাকে আমরা বলছি নাল পয়েন্ট, এটাকে আমরা বলতেছি নাল পয়েন্ট, যেখানে কারেন্টটা নাই। কারেন্ট নাই মানে কি, মানে এই পাশের আর এই পাশের বিভব সেম, এই কারণে তো কারেন্ট নাই, এই কারণেই তো কারেন্ট নাই, তবে নাম দেই চলো, এটাকে ধরো বললাম এ, এটাকে ধরো বললাম বি, এটাকে ধরো বললাম সি, এটা বি তার মানে এটাও হচ্ছে বি যেহেতু বিভব সেম, এটা এ তার মানে এটাও হচ্ছে আমার এ, তাই না, এই তো এইটুকু ঠিক আছে। আচ্ছা এবার এই দৈর্ঘ্যটা কত হবে, তাহলে টোটাল এক্স, তাহলে এক্স মাইনাস এল হবে এইটা। এখন কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলেছিলাম, এখন যখন আমি তোমাদেরকে মিটার ব্রিজ পড়াইছি, তোমাদেরকে আমি বলছিলাম যে এইটুকু জায়গার রোধ যদি কিউ হয় আর এইটুকু জায়গার রোধ যদি আর হয়, তাহলে আমি কি বলতে পারি না যে কিউ সমান সমান একটা ধ্রুবক গুণন তার দৈর্ঘ্যের সমানুপাতিক রোধ, এবং আর একটা ধ্রুবক গুণন তার দৈর্ঘ্য যেটা এক্স মাইনাস এল দৈর্ঘ্যের সমানুপাতিক। হ্যাঁ বলতে পারি কি না, হ্যাঁ বলতে পারি ভাই, অবশ্যই বলতে পারি। আচ্ছা যদি বলতে পারি তাহলে আরেকটা জিনিস হিসাব করার চেষ্টা করি আমরা, আসো যে এই প্রান্তের বিভব, এই পুরো জায়গার বিভব ধরো ভি এসি, এই পুরো জায়গার বিভব ধরো ভি এসি, এটা তো আমি বের করতে পারবো, আমি এই রোধটা জানি, আমি এই রোধটা জানবো, আমার এইটার মান জানা, আমার এটার মান জানা, আমি তো চেষ্টা করলেই এই পুরো জায়গাটার বিভবটা বের করতে পারবো, চাইলে আমি চেষ্টা করলেই এই পুরো জায়গার বিভবটাই বের করে ফেলতে পারবো, চাইলেই বের করে ফেলতে পারবো, ঠিক আছে।
এই পুরো জায়গার বিভবটা ধরো ভিএসি। এখন এই যে ভিএসি, ভিএসি এবার চিন্তা করো, ভিএসি ভোল্টেজ আছে, তার উপরে এ বিন্দু, এখানে একটা রোধ যেটাকে আমি বলছি কিউ, আর এ পাশে একটা রোধ যেটাকে আমি বলতেছি আর। এই তো, তাহলে এই যে ভোল্টেজটা এটা দুই ভাগ হয়ে যাবে না, কিউতে এবং আরতে দুই ভাগ হয়ে যাবে না? এই যে কিউ এবং আর, এই ভোল্টেজটা দুই ভাগ, ভোল্টেজ ডিভাইডারের কারণে দুই ভাগ হয়ে যাবে কিনা? এই যে টোটাল যে ভিএসি ভোল্টেজ, এটা এই যে কিউ এবং এই যে আর, এখানে দুই ভাগ হয়ে যাবে না? টোটাল ভিএসি, এখানে কিউ এখানে আর, দুই ভাগ হয়ে যাবে তাহলে। তো এইখানে আমি কিছু ভোল্টেজ পাবো, এখানে আমি কিছু ভোল্টেজ পাবো। আচ্ছা, এখন ভোল্টেজ ডিভাইডার রুল কি বলে? এইটুকু জায়গার ভোল্টেজ কত হবে? এ আর বি এর মাঝখানে ভোল্টেজ কত হবে? ভি অফ এ বি, এটা কত হবে? মোট ভোল্টেজ ভি অফ এসি গুণন যেই জায়গার ভোল্টেজ বের করবো সেই জায়গাটার রোধ, মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই মোট রোধ কিউ প্লাস আর। আচ্ছা, তাহলে ভি গুণন এসি ইনন কিউ মানে হচ্ছে কে গুণন এল, এটা হচ্ছে কে গুণন এল, কি হচ্ছে কে গুণন এল যোগ আর হচ্ছে কে গুণন এক্স মাইনাস এল। হিসাব করলে পাবা ভি এসি গুণন কে গুণন এল, আর নিচ থেকে কে কমন নাও, তাহলে কে এর পাশে থাকবে এল প্লাস এক্স মাইনাস এল, তাহলে কে কে কাটা, আমার থাকতেছে ভি এসি ইকুয়ালস টু গুণন ভি এসি গুণন উপরে থাকবে এল আর নিচে থাকবে এল মাইনাস এল কাটা, শুধু থাকবে এক্স। এইটা হবে ভি অফ এ বি, ভি অফ এ বি। এখন ভি অফ এ বি যেটা, এই দেখো এ বি, এটাও তো এ বি, তাহলে ই সমান সমান এটা কি এ বি না? এটা এ এইটা বি, আবার বলছি এখানে কারেন্ট নাই, তাহলে এখানে এখানে বিভব সেম, এখানে এখানে বিভব সেম, তাহলে এটাও তো ভি অফ এ বি, এ আর বি এর মধ্যবর্তী বিভব, তাহলে ই সমান সমান ভি অফ এ বি কিনা? অবশ্যই ভি অফ এ বি। তাহলে এটা বলতে পারি, তার মানে ই সমান সমান এই টোটাল জায়গার ভোল্টেজ ভি অফ এসি গুণন যেই অবস্থানে আমি সাম্যবিন্দু পাইলাম বা নাল পয়েন্ট পাইলাম সেটা ডিভাইড বাই এই যে পরিবাহীটার মোট দৈর্ঘ্য বা স্কেলটার মোট দৈর্ঘ্য এক্স। এইটা হচ্ছে আমার ফর্মুলা নাল পয়েন্ট মেথডে পটেনশিওমিটার দিয়ে যে কোনো তড়িৎচালক শক্তি বের করার। একটা অঙ্ক দেখব, তাহলে মনে রাখবা টোটাল যে স্কেলটা আমি ইউজ করতেছি সেই মোট স্কেলের, পুরো স্কেলের বিভব গুণন যতটুকু দূরে আমি সাম্যবিন্দু পাইলাম ততটুকু দূরত্ব ডিভাইডেড বাই মোট দূরত্ব, ডিভাইড বাই স্কেলের মোট দূরত্ব। এইটা হবে আমার সেই কাঙ্ক্ষিত তড়িৎচালক শক্তি বা ব্যাটারির তড়িৎচালক শক্তি। এটা দেখো তো, এখানে এই জিনিসটা একটু উল্টা করে আঁকাইছে, এই জিনিসটা একটু উল্টা করে আঁকাইছে। তোমাকে বলতেছে যে এটা হচ্ছে 20 ভোল্ট আর এখানে ধরো আছে 8 ভোল্ট, হ্যাঁ 20 ভোল্ট আর 8 ভোল্ট, এটা উল্টা হবে 20 ভোল্ট আর 8 ভোল্ট, 20 ভোল্ট আর 8 ভোল্ট, এটা 20 ভোল্ট এটা 8 ভোল্ট। এখানে গ্যালভানোমিটার, এখানে ধরো কারেন্ট 0, এখানে কারেন্ট হচ্ছে 0, তাহলে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সেম, কোনো কারেন্ট নাই, তাহলে এখানেও কোনো কারেন্ট নাই, দুইয়ের মধ্যেও কোনো কারেন্ট থাকবে না, এদিকে কোনো কারেন্টই বেরোচ্ছে না, এই জায়গায় কোনো কারেন্টই যাচ্ছে না। সো এই যে এইখানকার ভোল্টেজ সেম, এটা বলা আছে 8 ভোল্ট, এটা বলা আছে 8 ভোল্ট। ভালো করে মতো বুঝছো, এই জায়গায় এই পুরা লাইনে কোনো কারেন্ট নাই, তাহলে এই যে রোধ, এই রোধে কোনো ভোল্টেজের ড্রপ হবে না, কারণ এখানে কোনো কারেন্টই নাই, এখানে কারেন্টই তো নাই, কারেন্ট না থাকলে রোধে কোনো ভোল্টেজের ড্রপ হয়? হয় না। তাহলে এটা হচ্ছে 8 ভোল্ট, এই পুরাটা হচ্ছে 8 ভোল্ট, তার মানে যেই জায়গায় আমি সেট করছি এই জায়গাটা হচ্ছে 8 ভোল্ট। আচ্ছা, এবং এই দূরত্বটা আমি ধরে নেই, এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা আমি ধরে নিচ্ছি এল। আচ্ছা, তোমাকে বলছে এক্স এর মান কত হলে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হবে না। আচ্ছা, এখানে তো বলে দিছে এটা এক্স, এক্স এর মান কত হইলে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হবে না।
টোটাল দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আমি এক্স মিটার দূরত্বে গ্যালভানোমিটার লাগানোর কারণে কোনো বিক্ষেপ দেখায়নি। আচ্ছা, তো আমার প্রথমে জানতে হবে কি আমার ফর্মুলা কি ছিল, ভি এসি গুণন বিক্ষেপ কত দূরে দেখায় না ডিভাইডেড বাই মোট দৈর্ঘ্য। আচ্ছা, এখানে দিছে এটা এক্স, বিক্ষেপ কত দূরে দেখায় না এটাকে বলতেছে এক্স। সো আমি একটা কাজ করি, মোট দৈর্ঘ্য দিছে 10, মোট দৈর্ঘ্য হচ্ছে 10, বিক্ষেপ কত দূরে দেখায় না সেটা বলতেছে এক্স, কাজে এইটাকে আমি একটা অজানা রাশি বড় হাতের এক্স দিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে, এইটা হবে আমার কোষের তড়িৎচালক শক্তি ই। কোষের তড়িৎচালক শক্তি আমার জানা কোষ 8 ভোল্ট, 8 ভোল্ট ইকুয়ালস টু এই স্কেলের দুই পাশের বিভব কত, 20 ভোল্ট, 20 ভোল্ট গুণন এক্স এর মান আমি জানি না ডিভাইড বাই 10, তাহলে এইটা এটা কাটতে থাকবে 2, তাহলে এক্স এর মান আসবে 4 মিটার, এক্স আসবে 4 মিটার, এক্স হতে হবে, এক্স হবে 4 মিটার, এক্স হবে 4 মিটার। সেখানে তোমাকে বলে দিচ্ছি আমি, এখানে আমি তোমাকে একটু বলে দেই যে এক্স আর এল কি জিনিস। এল হচ্ছে স্কেলের মোট দৈর্ঘ্য, এক্স না, এক্স হচ্ছে স্কেলের মোট দৈর্ঘ্য, এবং এল হচ্ছে স্কেলের নাল পয়েন্টের দূরত্ব। ঠিক আছে, এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রকাশ করা রাখতে পারে, উপরে হবে নাল পয়েন্ট, নিচে হবে মোট দূরত্ব। এটা হবে স্কেলের দুই পাশের বিভবটা। আচ্ছা দেখো, এইটা দেখো তো, জকিকে কোথায় স্থাপন করা হলে কোনো বিক্ষেপ দিবে না, জকিকে কোথায় স্থাপন করা হলে কোনো বিক্ষেপ দিবে না, এই যে এই জকিটা কোন জায়গায় স্থাপন করলে কোনো বিক্ষেপ দিবে না। এখানে একটা বিষয় আছে পটেনশিওমিটার, এই দেখো এখানে একটা বিষয় আছে, এখানে একটা 4 ওহম আছে, এবং এই পটেনশিওমিটার যেটা, এই পটেনশিওমিটার স্কেল এটা বলা আছে এটার তারের রোধ হচ্ছে 8, সো এইখানে আছে 8 ওহম। তোমার বের করা লাগবে এই দুই পাশের ভি অফ এসি এইটা কত, এটা বের করা লাগবে। এটা তুমি কীভাবে বের করবা, ভোল্টেজ ডিভাইডার অবশ্যই, যেমন 48 ভোল্ট এইখানে আর এইখানে, এই জায়গায় আর এই জায়গায় দুই ভাগে ভাগ হয়ে যাবে, এখানে কিছু ভোল্টেজ থাকবে, এখানে কিছু ভোল্টেজ থাকবে, এমনই না। 48-এর সাথে আমার দুইটা কানেকশন দেওয়া, একটা আছে 4 ওহম আর একটা আছে পটেনশিওমিটার স্কেল, এই তো 4 আর এইটা দেওয়া আছে তোমার 8, 4 ওহম 8 ওহম, তাহলে তোমার পুরো 48 ভোল্ট এইখানে আর এইখানে দুই ভাগ হয়ে যাবে। ভোল্টেজ ডিভাইডার দিয়ে তুমি বের করে নিবা যে এইখানে এই পটেনশিওমিটারের তারের দুই পাশে ভোল্টেজটা কত, পটেনশিওমিটার তার দুই পাশে ভোল্টেজটা শুধু বের করে নিতে হবে প্রথমে। তো ভি অফ এসি এটা সমান হবে মোট ভোল্টেজ 48, সেখান থেকে পটেনশিওমিটারের ভোল্টেজ কত 8, আর পটেনশিওমিটারের রোধ হচ্ছে 8 আর মোট রোধ হচ্ছে 8 যোগ উপরে একটা 4 আছে। তো এখান থেকে দেখো ভিএসি কত আসে। জকি হলো জাস্ট কানেকশন দেওয়া, আর কিছু না, জকি হচ্ছে কানেকশন দেওয়া শুধু, আর কিছু না। এটা আসে দেখো 32 ভোল্ট, তাহলে এই যে ভিএসি হচ্ছে 32 ভোল্ট। এবার তুমি হিসাব করো পটেনশিওমিটারের, এবার তুমি বলছো যে এই যে কোন জায়গায় স্থাপন করলে, টোটাল দেওয়া আছে 10 মিটার, টোটাল হচ্ছে 10 মিটার, তাই না, কোন জায়গায় স্থাপন করলে, তো ধরে নেই যে আমি এল দূরত্বে স্থাপন করলে এটা নাল পয়েন্ট দেখাবে। সো ভি অফ এসি গুণন এল পয়েন্টে স্থাপন করার কারণে আমাকে নাল পয়েন্ট দেখাইলো, মোট দূরত্ব দেওয়া আছে 10 মিটার, এটা সমান আমার এখানকার ভোল্টেজ 12 ভোল্ট, 12 ভোল্ট। ঠিক আছে, তাহলে 12 সমান 32 গুণন এল ভাগ 10, তাহলে 3.2 আসে, তাহলে এল সমান আসবে 12 ভাগ 3.2, এটা আসবে 3.75 মিটার, 3.75 মিটার দূরে আমার 3.75 মিটার দূরে আমার নাল পয়েন্টটা দেখা যাবে, কোনো বিক্ষেপ দিবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমাদের লাস্ট টপিক
অনেক সময় এমন হয় যে একটা পটেনশিওমিটার আছে, তো একটা পটেনশিওমিটার আছে, পটেনশিওমিটারের এই যে তার ধরো এইটা, এবং এইখানে আমি দুইটা ব্যাটারি কানেকশন দিলাম। ধরো এখানে আমি দুইটা ব্যাটারি কানেকশন দিলাম, এই একটা ব্যাটারি কানেকশন দিলাম, এই একটা ব্যাটারি কানেকশন, ধরো আমি দুইটা ব্যাটারি কানেকশন দিলাম, ঠিক আছে, দুইটা ব্যাটারি আমি নিয়ে আসলাম। সো এই ব্যাটারিটা ধরো একটু দূরে যায় কানেকশন দেওয়ার কারণে সে নাল পয়েন্টটা পাইলো। এটা ধরো E1, এটা ধরো E2, এটা ধরো E1, এটা ধরো E2। E1 ধরো আমার L1 দূরত্বে নাল পয়েন্ট পায়, আর E2 ধরো আমার L2 পয়েন্টে নাল পয়েন্ট পায়। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা মাথায় রাখবো, এটা প্রতিপাদনও করতে পারো তোমরা চাইলে, যে E1 সমান কত, V অফ AC গুণন L1 ডিভাইড বাই মোট দূরত্ব, আমি ধরো বললাম L। E2 সমান কত, V অফ AC ইন্টু L2 ডিভাইড বাই মোট দূরত্ব ধরো L। এই দুটো ইকুয়েশন একটা আরেকটাকে ভাগ করো, ভাগ করলে তুমি দেখবা ভিএসি কেটে যায়, আমার থাকে E1 বাই E2 ইকুয়ালস টু L1 বাই L ডিভাইড বাই L2 বাই L, কাটাকাটি করে থাকবে L1 বাই L2। সো প্রশ্নে অনেক সময় বলে যে একটি পটেনশিওমিটারে 10 ভোল্ট এর নাল পয়েন্ট 1 মিটার দূরে পাওয়া যায়, তাহলে 20 ভোল্টে কত মিটার দূরে পাওয়া যাবে, এরকম প্রশ্ন আসতে পারে। যে কোনো পটেনশিওমিটারে 10 ভোল্টের নাল পয়েন্ট বা বিক্ষেপ দেয় না 1 মিটার দূরে, তাহলে 30 ভোল্ট কত দূরে নাল পয়েন্ট পাওয়া যাবে, বা এটার বিক্ষেপ দিবে না কত দূরে? তো কিছুই না, 10/30 ইকুয়ালস টু 10-এর দূরত্ব মানে 1, 30-এর দূরত্ব ধরলাম x। তাহলে x সমান তুমি দেখবা হিসাব করলে আসবে 3 মিটার। এইভাবে তুমি দুইটা কোষের ক্ষেত্রে তুলনা করে হিসাব নিকাশ করা যায়। অথবা এটা বলতে পারে যে একটি 10 ভোল্টের ব্যাটারি 1 মিটার দূরে বিক্ষেপ বা নাল পয়েন্ট দেয়, এবং অপর একটি ব্যাটারি 2 মিটার দূরে নাল পয়েন্ট দেয়, তাহলে অপর ব্যাটারির ভোল্টেজ কত? সো 3টা ভ্যালু দেওয়া থাকবে, একটা অজানা থাকবে, সেটা আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে। সো এইটা মোটামুটি গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ এই ফর্মুলাটা। তারপরে এটা মাঝে মাঝে আসার চান্স কম, তবে আসলে পারতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই পোস্ট অফিস বক্স থেকে খুবই কম আসে। মিটার ব্রিজটা খুবই 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 দরকার, এটা মাথায় রাখবা। আর অবশ্যই অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, এটা খুবই দরকার। ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধিটা দরকারি, বাট অ্যামিটারটা বেশি গুরুত্বপূর্ণ। সো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, মিটার ব্রিজ, এই দুটা চোখ বন্ধ করে পড়বা, মুখস্থ। এরপরে বাকিগুলো দেখে যাও, পরীক্ষা যদি আসে কাজে আসবে। সো এই ছিল আমাদের আজকের ওভারঅল জিনিসপত্র। তো আশা করি চ্যাপ্টারটা তোমাদের ভালো লাগছে। চ্যাপ্টারটা আমার শেষ হয়ে গেল আজকে, লাস্ট ক্লাস। সব টপিক আমরা শেষ করছি ইনশাল্লাহ, সব কিছুই ভালো মতো শেষ করছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে, তোমাদের সাথে ফ্রি ক্লাসে কোনো চ্যাপ্টার নিয়ে আসবো কিনা জানি না। আমি চেষ্টা করবো এই চ্যাপ্টারের একটা সিকিউ আর এমসিকিউ সলভিং ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট, সি ইউ সুন অ্যাগেইন, টাটা, বাই বাই।